আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী ভাই বোন, এই মুহূর্তে যারা আমাদের সাথে যুক্ত হচ্ছেন বা ক্যাডার্স বিসিএস কেয়ারের সাথে যুক্ত হচ্ছেন সবাইকে শুভেচ্ছা এবং স্বাগত জানাচ্ছি। অনেকদিন পর আবার সবার সাথে দেখা এবং কথা হচ্ছে। আপনারা কম বেশি সবাই হয়তো বা জানেন যে আজকের আমাদের এই লাইভ ক্লাসটা মূলত আমাদের একটা নতুন কোর্স শুরু হয়েছে। প্রিয় শিক্ষার্থীদের অনুরোধে 46তম বিসিএস প্রিলিমিনারি এবং লিখিতর জন্য আমাদের একটা কোর্স অলরেডি ছিল, সেই কোর্সটা আমাদের প্রায় শেষের দিকে। তো সেখানে আমরা খুব ভালো সাড়া পেয়েছিলাম এবং অনেক শিক্ষার্থী ভাই ও বোন, বিশেষ করে যারা তৃতীয় বর্ষে বা চতুর্থ বর্ষে পড়ছেন বা শুরু থেকে যারা চিন্তা করছেন এখন থেকেই বিসিএস প্রস্তুতি শুরু করবেন, অনেকেই কমেন্ট করেছিলেন যে ভাইয়া আপনারা যদি একটা নতুন ব্যাচ শুরু করতেন 47 বা 48তম বিসিএস এর জন্য, যেখানে প্রিলি এবং লিখিত দুটোই একসাথে কভার করবে, তাহলে আমাদের জন্য খুব ভালো হয়। তো সেই চিন্তা ভাবনাকে সামনে রেখে আমরা সম্পূর্ণ নতুন একটা ব্যাচ শুরু করার কথা ছিল আগামী গত 1 তারিখ থেকে। তো সেটা এক্সটেন্ড করে কিছু শিক্ষার্থীদের অনুরোধে আমাদের 10 তারিখ করা হয়েছে। তো সেইটারই প্রথম ক্লাস আজকে। তো প্রথম ক্লাসটা বেশিরভাগ শিক্ষার্থী বলেছিলেন যে ভাইয়া প্রথম ক্লাসটা যদি সবার জন্য উন্মুক্ত রাখতেন, যেহেতু এটা হচ্ছে প্রামগ্রিক আলোচনা বা দিক নির্দেশনামূলক ক্লাস, তাহলে আমাদের সবার জন্য অনেক ভালো হতো। হ্যাঁ, আমরা এখান থেকে অনেকেই অনেক কিছু জানতে পারতাম, শিখতে পারতাম, যেহেতু এখানে আপনি সামগ্রিকভাবে বিসিএস সম্পর্কিত একবারে শুরু থেকে শেষ পর্যন্ত অনেকগুলো খুঁটিনাটি বিষয় তুলে ধরবেন। এই জন্য এই ক্লাসটা আমাদের সবার জন্য উন্মুক্ত করলে আমাদের সবার জন্য খুব ভালো হতো। তো ওই চিন্তাটাকে সামনে রেখে আমাদের এই ক্লাসটা উন্মুক্ত করা হয়েছে। তো আমাকে হয়তো অনেকেই চিনে থাকেন, আর যারা নতুন তাদের উদ্দেশ্যে বলছে, আমি মোহাম্মদ আশিক মোল্লা, 41তম বিসিএস পুলিশ ক্যাডারের সুপারিশপ্রাপ্ত। তো আজকে আমি সামগ্রিকভাবে দেখেন বোর্ডের মধ্যে আমি একটু সাইডে যাই, লেখাটা দেখতে পাচ্ছেন হয়তোবা 47-48তম বিসিএস প্রিলি ও লিখিত সামগ্রিক আলোচনা ও দিক নির্দেশনা। তো বোর্ডের মধ্যে কিছু অংশ আমি লিখে রেখেছি। আমি মূলত আজকের আলোচনায় এই বিষয়গুলোই তুলে ধরার চেষ্টা করব। এর মধ্যে অনেক কিছু আছে, তাছাড়াও আপনাদের দেখেন এখানে নিচের দিকে দেখতে পাচ্ছেন শিক্ষার্থীদের প্রশ্নোত্তর। তো শুধু যে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব তা না, আপনাদের বা প্রিয় শিক্ষার্থী ভাই ও বোনদের যত প্রকার যত প্রশ্ন থাকে সেইগুলো নিয়েও আমি আজকের ক্লাসে আলোচনা করার চেষ্টা করব। আর কোর্স সম্পর্কিত আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে, শুধু এটা না, কোর্স সম্পর্কিত যদি কোনো প্রশ্ন থেকে থাকে, তবে সেই অংশগুলো আমার মনে হয় আমরা আলোচনার শুরুর দিকে শুধু কোর্স নিয়ে আলোচনা করে আমরা সময়টা নষ্ট না করি, বরং আমাদের আজকের আলোচনার যে মূল বিষয়, দেখেন লেখাগুলো দেখতে পাচ্ছেন, বিসিএস কি, বিসিএস কেন, যোগ্যতা, ক্যাডার কি, সুযোগ সুবিধা, তারপরে বিসিএস প্রস্তুতি নিতে গেলে কি কি প্রয়োজন হয়, বোর্ডের মধ্যে অনেক কিছু লেখা আছে। আমার মনে হয় এই মূল বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা শুরু করে দিই। আচ্ছা, আলোচনায় যাওয়ার পূর্বে যারা যুক্ত আছেন আমাকে একটু সহযোগিতা করবেন। সহযোগিতা যেভাবে করতে পারেন সেটা হচ্ছে, আপনাদের তেমন কোনো কাজ নেই, শুধু আমাকে একটু জানান বোর্ডের লেখা স্পষ্ট দেখতে পাচ্ছেন কিনা এবং আমার কথা স্পষ্ট শোনা যাচ্ছে কিনা। বোর্ডের লেখা স্পষ্ট দেখতে পাচ্ছেন কিনা অথবা আমার কথা স্পষ্ট শোনা যাচ্ছে কিনা, এই দুইটা বিষয় একটু ক্লিয়ার করেন। যদি বোর্ডের লেখা স্পষ্ট দেখা যায় এবং আমার কথা স্পষ্ট শোনা যায়, তাহলে আমার মনে হয় সময় এবং কালক্ষেপণ না করে আমরা সরাসরি আমাদের মূল আলোচনায় চলে যেতে পারি। আপনাদের যে কোনো প্রশ্ন, আলোচনায় যাওয়ার পূর্বে আরেকটা বিষয় বলি, আপনাদের যে কোনো প্রশ্ন যদি থাকে, কোর্স সম্পর্কিত হোক, বিসিএস সম্পর্কিত হোক, প্রিলি সম্পর্কিত, লিখিত সম্পর্কিত, ইভেন ভাইভা সম্পর্কিত, আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে, আপনারা অনুগ্রহপূর্বক প্রশ্নগুলো কমেন্টে লিখে ফেলেন। কমেন্ট থেকেই, আমি যদিও বা ক্লাস নিচ্ছি, তবে আমাদের অ্যাডমিন প্যানেলে অনেকেই আছেন, ভাইয়া এবং আপু যারা আছেন তারা আপনাদের কমেন্টগুলোর উত্তর করার চেষ্টা করবেন। আর যদি সবগুলো কমেন্টের উত্তরও এই মুহূর্তে আমাদের পক্ষে করা সম্ভব না হয়, আমরা সবগুলো কমেন্ট তালিকাভুক্ত করে নিচ্ছি। পরবর্তীতে আপনাদের এই অংশগুলো নিয়ে বা আপনাদের প্রশ্নোত্তর নিয়ে আমাদের আজকের ক্লাসে যতগুলো সম্ভব হয় আমি অ্যান্সার করার চেষ্টা করব। এর বাইরেও আপনাদের যত প্রশ্ন থাকবে, জিজ্ঞাসা থাকবে, এইগুলো নিয়ে পরবর্তীতে আমরা লাইভ সেশন করার চেষ্টা করব। আচ্ছা, জি দেখতে পাচ্ছি। আমি আর সময় ক্ষেপণ না করি, কে কোন জায়গা থেকে দেখছেন, কি করছেন, এগুলো আর আলোচনায় না যায়। তবে আপনারা চাইলে একটা কাজ করতে পারেন, যদি মনে করেন এই ক্লাস থেকে আপনার মতন করেই আপনার কোনো ছোট ভাই বোন বা কি হতে পারে, বন্ধু বান্ধবী, যে কেউ উপকৃত হতে পারেন বা আজকের ক্লাসটা তার জন্য পরবর্তীতে বেশ কাজে আসতে পারে, তাহলে চাইলে আপনারা আপনার পরিচিত ভাই বোনদেরকে মেনশন করতে পারেন। তাহলে আমরা এখন আলোচনায় চলে যাই।
আপনারা কাইন্ডলি আপনাদের কমেন্ট গুলো লিখতে থাকেন, যারা যুক্ত আছেন আপনাদের কমেন্ট গুলো লিখতে থাকেন, কার কি প্রশ্ন আছে বিসিএস সম্পর্কিত, কোর্স সম্পর্কিত যে কোনো বিষয়ে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে প্রশ্নগুলো লিখতে থাকেন। আমি সবগুলো প্রশ্নের মানে যতটুকু সম্ভব অ্যান্সার করার চেষ্টা করবো, ভাইয়াপুর অ্যান্সার করবেন এবং বাকি অ্যান্সার গুলো যেগুলো আজকের পক্ষে মানে আজকে হয়তো আমাদের দেওয়া সম্ভব হবে না, পরবর্তী ক্লাসে এসে বা পরবর্তী সেশনে আমরা সেগুলো নিয়ে আলোচনা করব। আচ্ছা, এখন আসি হচ্ছে যে 46তম বিসিএস তো প্রায় এই যে কিছুদিন পরে ঈদের পরপরই পরীক্ষাটা হয়ে যাবে। হ্যাঁ, 26শে এপ্রিল ডেট দেওয়া আছে। তো তারপরে শুরু হবে 47 এবং 48তম বিসিএস মানে প্রিলির প্রস্তুতিটা। তো এখানে অনেকেরই একটা প্রথম প্রশ্ন আসছে যে ভাইয়া যে বিসিএস এর ক্ষেত্রে স্পেশাল যদি বিসিএস হয় সেক্ষেত্রে কি হবে, স্পেশাল বিসিএস হলে তো এরকম প্রশ্ন আসে মাঝে মাঝে, এরকম শোনা যায় যে স্পেশাল এটা হবে ওইটা হবে। তা আমার মনে হয় বিসিএস আসলো স্পেশাল বিসিএস ডাক্তারদের জন্য, মানে অমুক একটা সেক্টরের জন্য, এই সেক্টরের জন্য, এই ধরনের মানে বিষয় মাথায় নিয়ে আসাটা হচ্ছে পুরাপুরি একটা বোকামি। হ্যাঁ, যে স্পেশাল বিসিএস যদিও বা আসে সেটা নিয়ে আপনার মাথা ঘামানোর কিছু নাই, কারণ যদি কোনো কিছু স্পেশালি নিয়ে আসা হয়, স্পেশাল যদি বিসিএস, হ্যাঁ আমি ইনশিওর করছি না যে এটা স্পেশাল হবে এটা হবে, ধরে নিচ্ছি যে আমি কিছুই জানি না, ধরে নিচ্ছি যে আশিক ভাইয়া আমি কিছুই জানি না। হ্যাঁ, আপনাদের কথা আমি ধরে দিলাম যে একটা বিসিএস স্পেশাল হচ্ছে সামনের, তো ওইটার সাথে আপনার সম্পর্ক নেই, কারণ একটা স্পেশাল বিসিএস হলেও সেটার জন্য মূল যে বিসিএস ধারাবাহিকভাবে প্রতি বছর যে বিসিএস হয়, হ্যাঁ এইটার খুব একটা হ্যাম্পার হয় না। হ্যাঁ, নর্মালি দেখা যাচ্ছে একটা স্পেশাল বিসিএস হয়ে গেল, তার কিছুদিনের মধ্যেই কিন্তু যে মূল বিসিএস যেটা ধারাবাহিকভাবে আমাদের জেনারেল যে বিসিএসটা হয়, হ্যাঁ সেটার পরীক্ষা কিন্তু হয়ে যায়। এখন আপনার অনেকেরই এটা না জানা থাকতে পারে, অনেকেই হয়তো এরকম জানতে পারেন যে একটা স্পেশাল বিসিএস হলো 47তম, তাহলে মনে হয় 48তম পরের বছর হবে, এই মনে করে আপনি ভাবছেন যে আমার হাতে তো অনেক সময় আছে, তাহলে আমি তো পরে পড়ালেখাও শুরু করতে পারি। হ্যাঁ, এটা ভাবাটা হচ্ছে আপনার জন্য একরকম বোকামি। এটা আসলে আমাদের একটা কি বলা যেতে পারে, হ্যাঁ যে আমাদের কমিউনিকেশন একটা গ্যাপ থাকে, আমরা অনেকেই জানতে পারি না, না জানার কারণে এরকম হয়। তো নর্মালি স্পেশাল বিসিএস এর কারণে অন্যান্য বিসিএস তেমন সময় ক্ষেপণের জন্য তেমন একটা হ্যাম্পার হয় না, একটু কম বেশি হতে পারে। হ্যাঁ, সেই সময়টা খুব বেশি না, নর্মাল বিসিএস প্রতি বছরই হয়। হ্যাঁ, এই জন্য স্পেশাল বিসিএস এর কারণে যে নর্মাল বিসিএস এর সময় অনেক বেশি পিছিয়ে যাবে, এই ধরনের চিন্তা করে আমরা পড়ালেখাটা কখনোই পিছাবো না। যারা চিন্তা করছেন, বিশেষ করে মানে এইটা চিন্তার কথা এই জন্য বললাম যেটা আসলে চিন্তা করার কোনো প্রয়োজনই নাই, কারণ যিনি বিসিএস প্রস্তুতি নেবেন, হ্যাঁ ওনার ক্ষেত্রে কোনটা স্পেশাল না আমি কোনটা পাবো এইগুলা দেখার দরকার নেই। আপনার প্রয়োজন ফার্স্টে হচ্ছে একটা প্রস্তুতি কমপ্লিট করা। হ্যাঁ, আপনি এটা দেখতে পারেন যে আমি এততম বিসিএসটা পাচ্ছি, তার আগে আমার এইভাবে সাজায় নিতে হবে, এটা দেখতে পারেন। কিন্তু সামনে এইটা ওইটা এইটা এইরকম করতে করতে মানে এই পরীক্ষা ওই পরীক্ষা, অনেকে আবার দেখবেন কি করে সামনে প্রাইমারির পরীক্ষা, সামনে নিবন্ধনের পরীক্ষা, সামনে অমুক একটা পরীক্ষা, সামনে ব্যাংকের একটা পরীক্ষা, হ্যাঁ সামনে গ্যাস ক্ষেত্রের একটা পরীক্ষা আছে, তো প্রত্যেকটা পরীক্ষাকে আমরা আলাদা আলাদা টার্গেট করে প্রস্তুতি নেই। তো এইভাবে যারা আমরা প্রস্তুতি নেই এক এক সময় এক একটা পরীক্ষাকে কেন্দ্র করে, দেখবেন ওনাদের প্রস্তুতি কখনোই পরিপূর্ণ হয় না, হ্যাঁ খুব এলোমেলো হয়ে যায়, এবং একটা সময় পরে কতগুলো প্রিলি ফেল করার পরে এরা সব মানে খুব হতাশায় ভুগি আমরা। তো এখানে কমে না, আমি একটা বিষয় নিয়ে অনেকগুলো কথা বলবো আর কি, একটা ক্লাসে সবকিছু আসলে বলাও মুশকিল হয়ে যায়, যে আমাদের প্রস্তুতির ধরনের ক্ষেত্রে বা যে কোনো চাকরির প্রস্তুতির ক্ষেত্রে, হ্যাঁ বা বিসিএস প্রস্তুতির ক্ষেত্রেই বলি, একদম শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের মনের মধ্যে বা আমাদের ওভারঅল জানাশোনার মধ্যে অনেক মানে ভুল আছে। হ্যাঁ, মানে আমার ব্যক্তিগতভাবে মনে হয় এই বিষয়গুলো এভাবে মানে একটা গাইডলাইনের মধ্যে থাকা উচিত, মানে শিক্ষার্থীরা যে ধরনের ভুলগুলো করে, হ্যাঁ সেই ভুলগুলো থেকে কিছুটা হলেও তাদেরকে একটু দূরে সরানো উচিত। হ্যাঁ, তো এই বিষয়গুলো যদি আমাদের মাথার মধ্যে থাকে, আমরা শুরু থেকে যদি এক্স্যাক্টলি সবকিছু জেনে বুঝে নিয়ে প্রস্তুতিটা নিতে পারি, তখন আমাদের জন্য এটা বেটার হবে। যেটা নিয়ে কথা বলছিলাম যে যে আপনি প্রাইমারির প্রস্তুতি নিলেন, নিবন্ধনের প্রস্তুতি নিলেন, এভাবে করতে করতে কি প্রাইমারির সিলেবাসটা একটা নির্দিষ্ট সিলেবাস আছে, নিবন্ধনের আছে, বিসিএস এর আছে, ব্যাংকের আছে, তো এক্স্যাক্ট আপনার আসলে উচিত কি যে চাকরির জন্য একটা এক্স্যাক্ট প্রস্তুতি নেওয়া। হ্যাঁ, প্রত্যেকটা সাবজেক্ট ওয়াইজ যা যা আছে ওভারঅল চাকরির জন্য আপনি একটা নির্দিষ্ট একটা প্রস্তুতি নেন প্রতিটা সাবজেক্টের জন্য। এরপরে সামনে যে পরীক্ষাটা আসবে, তারপরে আপনি যখন আপনার পুরো প্রস্তুতিটা শেষ হয়ে গেছে চাকরির জন্য, যে কোনো চাকরি পরীক্ষার জন্য আপনি নিজেকে তৈরি করেন, এই তৈরি করাটা হচ্ছে আপনার কাজ। যে কোনো চাকরি পরীক্ষার জন্য আপনি নিজেকে তৈরি করেছেন, তারপরে গিয়ে যে পরীক্ষাটা আসছে সেই পরীক্ষার প্রশ্ন অ্যানালাইসিস করে বিগত বছরের প্রশ্ন দেখে, হ্যাঁ ওইটা কিছু যাচাই বাছাই করে আপনি অটোমেটিক, হ্যাঁ তখন আর আলাদা করে আপনাকে কোনো পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে হবে না, আপনি অলরেডি নিজেকে তৈরি করে ফেলছেন, মানে প্রত্যেকটা পরীক্ষার জন্য আপনি প্রস্তুত। শুধু প্রশ্নকে অ্যানালাইসিস করে ওই পরীক্ষার পূর্বে কিছুদিন আপনি নাড়াঘাটা করলেই বুঝতে পারবেন যে ওই পরীক্ষার জন্য এক্স্যাক্টলি আমাকে কি কি পড়তে হবে বা ওই সময় গিয়ে কি আসলে কি কি রিভিশন করতে হবে।
হ্যাঁ, তো এইটা যেমন একটা ভুল আমরা অনেকে কি করি, যে সামনে যে পরীক্ষা আসে প্রথমে পড়তে বসে, প্রাইমারি পরীক্ষা আছে তো আমি তো মাত্র চাকরির পরীক্ষা শুরু করলাম, 2 মাস পর চাকরি প্রাইমারি পরীক্ষা, আমি আজকে প্রাইমারির জন্য পড়বো, প্রাইমারির 1 মাস পরে নিবন্ধনের পরীক্ষা, আমি নিবন্ধনের জন্য পড়বো। এটা হওয়া উচিত না আমার কাছে মনে হয়। চাকরির জন্য আপনি এক্স্যাক্টলি কোনো পরীক্ষাকে টার্গেট না করে ওভারঅল নিজেকে আগে তৈরি করেন, দেন আপনি যে কোনো চাকরির পরীক্ষা অংশগ্রহণ করেন, ইনশাল্লাহ আপনি টিকবেন। তো এখানে দেখেন বিসিএস কি, বিসিএস কেন, হ্যাঁ, বা বিসিএস এর দেওয়ার জন্য কি কি যোগ্যতা লাগে, বিসিএস ক্যাডার বলতে আমরা কি বুঝি, কোন ক্যাডারের সুযোগ সুবিধা কি, আমি জাস্ট কয়েকটা লিখে রেখেছি। আমার মনে হয় বিসিএস সম্পর্কিত আপনাদের হাজার হাজার এরকম বা শত শত প্রশ্ন আছে মনের মধ্যে। তো আমি আজকে ক্লাসে মূলত এই বিষয়গুলো নিয়ে ইন টোটালি বা এক্স্যাক্টলি কোনো আলোচনা করব না। আমি 1টা থেকে 2টা পোস্ট শেয়ার করে দিব আপনাদের এই ক্লাস শেষে, 1টা থেকে 2টা পোস্ট শেয়ার করে দিব, ওইখানে A to Z সবকিছু লেখা আছে। হ্যাঁ, মানে আমাদের মনের মধ্যে জেনারেল যে কোশ্চেন গুলো আছে, যেখানে এখানে যেরকম কয়েকটা লেখা আছে, বিসিএস টা আসলে কি, বিসিএস মানে বিসিএস দিতে কি কি যোগ্যতা লাগে, কারা বিসিএস দিতে পারে, হ্যাঁ, তারপরে হচ্ছে বিসিএস ক্যাডার কি, হ্যাঁ, ক্যাডার সার্ভিসটা আসলে কিভাবে নির্ধারিত হয়, কতগুলো ক্যাডার সার্ভিস আছে, তারপরে বিসিএস, তারপরে কোন ক্যাডারের সুযোগ সুবিধা কি, ইত্যাদি ইত্যাদি। আপনাদের মনের মধ্যে এ বাদে অনেক প্রশ্ন আছে, তো আমি 1টা থেকে 2টা পোস্ট শেয়ার করে দিব, ওইটার মধ্যে আপনাদের জেনারেল, হ্যাঁ, যে কমন কোশ্চেন গুলো আছে যেগুলো ঘোরাফেরা করে সবসময়, ওইটা পড়লে আমার ধারণা সবকিছু ক্লিয়ারলি বুঝতে পারবেন। আজকের ক্লাসে বরং আমি আলোচনা করি যে আমরা যে চাকরির প্রস্তুতির ক্ষেত্রে নিজেদেরকে তৈরি করার কথা বললাম, অর্থাৎ আমরা যখন প্রস্তুতি নিতে যাব তখন কি আমাদেরকে প্রত্যেকটা মানে বিভিন্ন সাবজেক্ট পড়তে হবে, বাংলা, ইংরেজি, অঙ্ক, সাধারণ জ্ঞান, এরকম অনেক সাবজেক্ট পড়তে হবে। তো সেই সাবজেক্ট ওয়াইজ প্রস্তুতির ক্ষেত্রে আমাদের কোন কোন বিষয়গুলো আসলে প্রয়োজন হয় বা এরকম কিছু বিষয় সম্পর্কে আমি এখানে লিখে রেখেছি। হ্যাঁ, তো এখান থেকে আমি একটা একটা করে আলোচনা করব, আর ফাঁকে ফাঁকে আপনাদের কিছু প্রশ্ন নিব, সেই প্রশ্নগুলোর উত্তর করার চেষ্টা করব। তো সেটাতে যাওয়ার আগে আমার মনে হয় আমি একটু কমেন্টগুলো একটু চেক করে নেই, আর একটু কমেন্টগুলো চেক করে নেই যে আপনাদের কারো কোনো প্রশ্ন বা জিজ্ঞাসা আছে কিনা, বা সবকিছু এখনো পর্যন্ত ওকে আছে কিনা। আচ্ছা ভাই, আমি কিন্তু এখনো ক্লাস ওইভাবে শুরু করি না, জাস্ট কিছু প্রাথমিক কথাবার্তা বললাম। আমার কথাগুলো কি আপনারা বুঝতে পারছেন? হ্যাঁ, আমার কথাগুলো আপনারা বুঝতে পারছেন কিনা, বা আমার এতক্ষণ পর্যন্ত যে আলোচনা করেছি এইটা মানে এর মধ্যে আপনাদের কারো কোনো প্রশ্ন আছে কিনা, এটা একটু বলেন। আচ্ছা, এই ভিডিওটা দেখতে পারো, ধন্যবাদ ভাইয়া। কোন কোন টপিক নিয়ে এগিয়ে গেলে ভালো হবে সব আলোচনা করবো। স্যার, ম্যাথ ইংলিশের জন্য কোন বইগুলো বেস্ট হবে? দেখেন আমি এখানে লিখে রেখেছি বুক লিস্ট। হ্যাঁ, সবগুলো আলোচনা হবে, ক্লিয়ার। সিলেবাস নিয়ে ধারণা দিলে উপকৃত হবে। জি ভাই, আমি সবই বলবো, এমডি জেলা। আচ্ছা ঠিক আছে ভাই। হ্যাঁ, আপনাদের যদি কারো কোনো প্রশ্ন থাকে প্রশ্ন লিখতে পারেন, হ্যাঁ, প্রশ্ন করতে পারেন। আচ্ছা, আমরা এখন আসি হচ্ছে যে বিসিএস প্রস্তুতি। এখন যে কোনো কিছুর প্রস্তুতি শুরু করার ক্ষেত্রে আমাদের প্রথমত প্রয়োজন হয় কি, প্রথমত প্রয়োজন হয় যে ওই চাকরি প্রস্তুতির জন্য এক্স্যাক্টলি একটা সিলেবাস কিন্তু থাকে। সেই সিলেবাসটা আগে আমাদের দেখা, যে সিলেবাসের মধ্যে আসলে কতগুলো সাবজেক্ট আছে, কোন সাবজেক্টের অন্তর্ভুক্ত কি কি টপিক আছে, কোন কোন টপিকের মধ্যে আবার কি কি আছে, এই বিষয়গুলো আমাদেরকে দেখতে হয়। তো বিসিএস এর জন্য কিন্তু এরকম একটা সিলেবাস আছে। এখন এখানে আরেকটা বিষয় একটু উল্লেখ করে রাখি ফার্স্টের দিকে, যে বিসিএস প্রস্তুতিটাকে বলা হয়ে থাকে বাংলাদেশের ক্ষেত্রে যে একটা স্ট্যান্ডার্ড প্রস্তুতি। কেন? কারণ আমরা যখন আমাদের প্রস্তুতিটা কমপ্লিট হয়ে যায়, আমরা যখন চাকরির পরীক্ষায় অংশগ্রহণ করতে শুরু করি, দেখবেন আপনি যে শুধুমাত্র বিসিএস পরীক্ষায় অংশ নেন এরকম কিন্তু না। আমরা বিসিএস এর বাইরে 9ম গ্রেড থেকে 10ম গ্রেড থেকে শুরু করে, হ্যাঁ, ওইদিকে 11, 12, 13, 14, 15, 16তম অনেক গ্রেডের, হ্যাঁ, এই চাকরির পরীক্ষাগুলোতে আমরা হরহামেশাই কিন্তু অংশগ্রহণ করে থাকি। এখন প্রশ্ন হতেই পারে, যেমন একটু আগে বললাম যে আমি প্রাইমারির প্রস্তুতি নিচ্ছি, আমি নিবন্ধনের প্রস্তুতি নিচ্ছি, আমি ব্যাংকের প্রস্তুতি নিচ্ছি, বা অন্য একটা প্রস্তুতি নিচ্ছি। এখন সবগুলোর প্রস্তুতি কি আলাদা আলাদা? তো হ্যাঁ, কিছু সিলেবাসটা আলাদা আলাদা, প্যাটার্ন কিছুটা আলাদা আলাদা, কিন্তু আমরা যদি সবকিছু মিলে একটাই প্রস্তুতি নিতে পারি, যে প্রস্তুতি দিয়ে আমার সবগুলো চাকরির পরীক্ষা কভার করবে, সেটা আমাদের জন্য বেশি ভালো হয় না? তো এরকমই একটা পরীক্ষা হচ্ছে বিসিএস পরীক্ষা। তো বিসিএস এর জন্য যদি আমরা কেউ ওভারঅল প্রস্তুতিটা নিতে পারি, এবং বিসিএস প্রস্তুতিকে কেন্দ্র করতে মানে বিসিএস পরীক্ষাকে কেন্দ্র করে বা বিসিএস এর প্রস্তুতি নিতে গিয়ে আমরা যদি নিজেদেরকে ফাইন্ড আউট করতে পারি, বা যে কোনো পরীক্ষার জন্য বিসিএস পরীক্ষাকে মানে আমরা প্রস্তুতি নিচ্ছি বিসিএস এর জন্যই, কিন্তু বিসিএস এর প্রস্তুতিটা আমরা এমন ভাবে নিচ্ছি যে এখান থেকে আমরা কোশ্চেন অ্যানালাইসিস করা, প্রশ্ন প্যাটার্ন বোঝা, সিলেবাস বোঝা, টপিক বোঝা, সাব টপিক বোঝা,
হ্যাঁ, তারপরে বিগত বছরের প্রশ্নকে পর্যালোচনা করা ইত্যাদি ইত্যাদি বিভিন্ন বিষয়কে যখন আমরা বুঝে যাব তখন মানে যে কোনো পরীক্ষার জন্য ধরে নিতে হবে যে আমরা নিজেদেরকে তৈরি করে ফেলতে পারছি। তারপরে ওই পরীক্ষার পূর্বে শুধুমাত্র আমরা ওই পরীক্ষার জন্য যতটুকু দরকার সেটা দেখলেই কিন্তু আপনার প্রায় সবগুলো চাকরি পরীক্ষার প্রস্তুতি হয়ে যাচ্ছে। অর্থাৎ বিসিএস প্রস্তুতিটা যদি আমরা যথাযথভাবে নিতে পারি তাহলে অন্যান্য দুই একটা পরীক্ষা থাকতে পারে যেখানে একটু কিছুটা পার্থক্য আছে। এই 2-3টা পরীক্ষা ব্যতীত বাংলাদেশের প্রায় যতগুলো পরীক্ষা হয় সবগুলো পরীক্ষায় কিন্তু আপনি একটা বিসিএস প্রস্তুতি কভার করতে পারবেন। অর্থাৎ আমরা যে কথাটা বলছি এটা মূলত বিসিএস কেন্দ্রিক হলেও হ্যাঁ অন্যান্য পরীক্ষার জন্য কিন্তু সমভাবেই প্রযোজ্য। শুধু সিলেবাসের ক্ষেত্রে বা টপিকগুলোর ক্ষেত্রে একটু কম বেশি আছে। আর মূল টপিকটা হচ্ছে আপনি যখন সবকিছু বিসিএস এর জন্য বুঝতে পারবেন তখন ওই ধারণাটাকে কাজে লাগিয়ে আপনি অন্য পরীক্ষার জন্য ইজিলি বুঝতে পারবেন যে প্রশ্ন আসলে কিরকম হতে পারে বা আপনার প্রস্তুতি কেমন হতে পারে। এই জন্য আমরা বিসিএস প্রস্তুতি নিয়ে কথা বললেও আপনার মাথার মধ্যে রাখতে হবে যে এই একটা প্রস্তুতি আপনার অন্যান্য সকল চাকরি পরীক্ষার জন্য কিন্তু সমভাবে প্রযোজ্য হবে। হ্যাঁ, বিশেষ করে প্রস্তুতির যে ধরনটা সেটা। এখন আসি হচ্ছে যে বিসিএস প্রস্তুতির ক্ষেত্রে দেখেন প্রথমে লিখে রেখেছে কি সিলেবাস প্লাস বিষয়। যে কোনো চাকরি প্রস্তুতির জন্য প্রথমে প্রয়োজন হচ্ছে সিলেবাসটা দেখা। তো বিসিএস এর জন্য একটা সিলেবাস আছে। হ্যাঁ, তো এইটার জন্য আমরা অনেকে কি করি যে ভাইয়া সিলেবাস দেন, ভাইয়া এইটা দেন, ভাইয়া ওইটা দেন। হ্যাঁ, এরকম অনেক কিছু আমরা বলে রাখি। বা দেখবেন অনেকে যারা হয়তো বা ইতিপূর্বে আমার ক্লাসগুলো দেখেছেন তারা অনেকেই একটা বিষয় আমি কমন প্রত্যেকে আমি দেখি একটা বিষয় শেয়ার করেন যে ভাইয়া আপনার নোটস গুলো শেয়ার করেন, হ্যাঁ ভাইয়া আপনার প্রশ্ন বিশ্লেষণটা শেয়ার করেন, ভাইয়া আপনার ওই ক্লাসটা শেয়ার করেন, এইটা শেয়ার করেন। তো আমি কিন্তু ভাই কম বেশি চেষ্টা করি আপনাদেরকে সবই দেয়া। তবে এখানে আমার ছোট্ট একটা কথা আছে, সেটা হচ্ছে যে কিছু কিছু সময়ে আমি আপনাদেরকে কিছু বিষয় একটু এরকম ভাবে বলি যে ভাইয়া বা আপু আপনি একটু কষ্ট করে এই কাজটা একটু করেন। হ্যাঁ, একটু নিজে থেকে আমি সরাসরি না দিয়ে হয়তো বললাম যে আপনি এইটা একটু করেন। আমি কিন্তু সবই দিয়ে দিই, দেওয়ার আগে হয়তো একটু বললাম যে আপনি এটা নিজে থেকে একটু চেষ্টা করেন। হ্যাঁ, তো ওইটা দেওয়ার বা ওইটা করানোর পিছনে কিন্তু আমার একটা উদ্দেশ্য আছে। উদ্দেশ্যটা কি, যে দেখেন আমি যে আপনাদেরকে দিচ্ছি সেটা মূলত কি, সেটা হচ্ছে আমার একটা ফাইন্ডিংস, আমার একটা রেজাল্ট। আমি দীর্ঘ সময় জুড়ে একটা বিষয়ের উপরে অ্যানালাইসিস করেছি, পরিশ্রম করেছি। ওইটা থেকে আমি যে রেজাল্টটা পেয়েছি সেই রেজাল্টটা আমি আপনাকে দিচ্ছি। তো ওইটা করতে গিয়ে কিন্তু আমি অলরেডি পরীক্ষার জন্য নিজেকে তৈরি করেছি, যে কারণে আমি আউটপুটটা আজকে পাচ্ছি। তো আমিও চাই যে আপনারা আমার আউটপুটটা আপনাদেরকে দিলে অবশ্যই আপনাদের উপকারে আসবে, কিন্তু এর ফাঁকে ফাঁকে যে বিষয়গুলোর মাধ্যমে আমার প্রস্তুতিটা এত শানিত হয়েছে বা আমার ইন্টারনালি আমার ভিতরে কি কি বিষয় ছিল, কি কি অনুপস্থিত ছিল, কোন কোন ল্যাকিংস গুলো আমি দূর করেছি, কিভাবে আমি আজ এই পর্যন্ত এসেছি, এই যে বিভিন্ন নিজেকে তৈরি করার যে বিষয়টা, এই যে নিজেকে খুঁজে পাওয়ার যে বিষয়টা, এটা তো আমি ওই চেষ্টাগুলোর মাধ্যমে পেয়েছি। এই জন্য কিছু কিছু জায়গায় দেখবেন আমি আপনাদেরকে বলি যে ভাইয়া বা আপু আপনি এইটা একটু করেন। হ্যাঁ, যেমন প্রশ্ন বিশ্লেষণের কথাটাই যদি বলি, অনেকেই বলেন যে ভাইয়া আপনার প্রশ্ন বিশ্লেষণগুলো আমাদেরকে দিয়ে দেন, বা প্রশ্ন বিশ্লেষণ আমি কিন্তু সবগুলো ইভেন আমার ইউটিউব চ্যানেলে বলেন আমি সব জায়গায় এগুলো শেয়ার করে দিয়ে দিয়েছি। তারপরে আমি বলি যে ভাই আমার প্রশ্ন বিশ্লেষণটা ওটা আমি আমার মতন করে করেছি। তো আপনি ওই প্রশ্ন বিশ্লেষণটা দেখে দেখে শুধু পড়া শুরু করেন না, বরং আপনি চেষ্টা করেন আমি যেভাবে করেছি প্রশ্নগুলো অ্যানালাইসিস করেছি, আপনিও অন্তত পক্ষে বিগত 5 বছরের প্রশ্নটা নিয়ে বসার পরে ওই 5 বছরের প্রশ্ন নিজের মতন করে একটু অ্যানালাইসিস করেন। হ্যাঁ, হতে পারে আমার ভিডিওটা দেখে বা আমার অ্যানালাইসিস দেখে আপনি জাস্ট ওইখান থেকে কি নেবেন, আপনি একটা ধারণা নেবেন, আপনি প্যাটার্নটা নেবেন। কারণ আপনি হয়তো বা কোনোদিন শুনেনি যে প্রশ্ন বিশ্লেষণ কি বা প্রশ্ন বিশ্লেষণ কিভাবে করতে হয়। কারণ আপনি যদি এটা না জানেন তাহলে তো আপনি প্রশ্ন বিশ্লেষণ করতে পারবেন না। হ্যাঁ, এই জন্য আমি কি করলাম, আমি হয়তো বা আপনাকে আমার প্রশ্ন বিশ্লেষণের বা আমি যেভাবে খুঁজে পেয়েছি সেটা আপনাকে শেয়ার করে দিলাম। তো আপনি যে হুবহু ওই প্যাটার্ন বা ওইটাই ফলো করবেন তাহলে কিন্তু হলো না। কারণ কি, আপনি আমার রেজাল্টটা পাচ্ছেন, কিন্তু এর পিছনে আমার যে শ্রমটা, আমি চাচ্ছি আপনি ওই একইভাবে ওই শ্রমটা বা আপনি ওই শ্রমটা দেন ওইটার পিছনে। তাহলে করে কি হবে যে কারো রেজাল্ট পেলে আপনি ফলাফল দেখে দেখে কপি করা কিন্তু খুব সহজ, কিন্তু আপনি যখন ওইটার পিছনে সময় দিবেন, শ্রম দিবেন, ওর ভিতরে এত কিছু থাকবে এবং আপনি ওই শ্রম দিতে গিয়ে ওইটার পিছনে যখন আপনি ওইগুলো নিয়ে নাড়াঘাটা করবেন, আপনি নিজে থেকেই বুঝতে পারবেন যেখান থেকে কি পরীক্ষা আসতে পারে, কেন আসবে, বা আমাকে আসলে কিভাবে অ্যান্সার করা যেতে পারে, পড়াটা কতটুকু হতে পারে, কোনটার জন্য আমাকে ডিটেলসে পড়তে হবে, কোনটার জন্য সংক্ষিপ্ত আকারে পড়লেই চলবে, কোনটার জন্য বিগত বছরের প্রশ্ন করব, কোনটার জন্য আমার কোন কোন টপিকগুলো বাদ দিলেও চলবে। হ্যাঁ, এই যে কি ফাইন্ডিংস গুলোর কথা বললাম, তো এইটার জন্য আমাদের নিজেদের ক্ষেত্রে কিছু কিছু জায়গায় পরিশ্রম করা উচিত। তো এই জন্য আমি সবসময় যেটা বলি যে আমি বা আমরা আপনাদেরকে সবই দিয়ে দিব ইনশাল্লাহ। আমাদের সংগ্রহে যা যা আছে, আপনারা নোট চান, পিডিএফ চান, এটা চান, সেটা চান, সবই দিয়ে দিব।
কিন্তু একটা কথা আমি সবসময় বলি যে নিজেকে তৈরি করার যে বিষয়টা, হ্যাঁ, এই তৈরি করার বিষয়টা কিন্তু আপনাকে নিজেই করতে হবে। আমরা বড়জোর দেখাতে পারি কি, আপনি এখন ক্যাডার্স বিসিএস কে আর কথা বলেন, বাংলাদেশের নাম করা যে কোনো কোচিং সেন্টারের কথা বলেন, আপনার কোনো ভাইয়া আপু যার কথাই বলেন না কেন, প্রত্যেকে আপনাকে কি করতে পারে, গাইড করতে পারে। হ্যাঁ হ্যাঁ, যেমন আমরা চেষ্টা করছি আপনাদেরকে একটা নির্দিষ্ট গাইডলাইনের মধ্যে থেকে পুরো সিলেবাসটাকে সাজিয়ে দিয়ে আপনার প্রস্তুতিটাকে শানিত করার জন্য। কিন্তু আমরা কি প্রত্যেকটা টপিক, প্রত্যেকটা লাইন আপনাদেরকে পড়িয়ে দিব? এটা কি কখনো সম্ভব? এটা কি এটা কি বাংলাদেশের বা যেখানেই বলে, এটা কারো পক্ষে কি সম্ভব? কারো পক্ষে সম্ভব না কিন্তু। হ্যাঁ, বড়জোর আমরা কি একটা সাবজেক্ট পড়তে গিয়ে, একটা টপিক পড়তে গিয়ে, একটা সাব টপিক পড়তে গিয়ে আপনি ওখান থেকে কি পড়বেন, কিভাবে গুছাবেন, নোট কিভাবে করবেন, রিভিশন করার সময় ওখান থেকে কি পড়বেন, পরীক্ষার জন্য ওখান থেকে প্রশ্ন কিভাবে আসতে পারে, কেন আসতে পারে, হ্যাঁ, এরকম বিভিন্ন বিষয় আমরা কিন্তু আপনাদেরকে পথটা দেখাতে পারি। তো আমাদের মূল কাজটা হচ্ছে আপনাদেরকে একটা নির্দিষ্ট গাইডলাইনের মধ্যে রাখা, আপনাদেরকে ওয়েটা দেখাই দেওয়া। কিন্তু ওই ওয়েতে কিন্তু, ওই পথটাতে কিন্তু আপনাকে চলতে হবে। এই জন্য শুধুমাত্র ভাইয়াদের আশায় বসে থেকে, ভাইয়া এই নোট দিয়েছে এইটাই পড়বো, এইটাই করবো, এইটা ভাই মাথার মধ্যে প্রথম থেকে একটু ঝেড়ে ফেলেন। আমার কথা অনেকের কাছে খারাপ লাগতে পারে, ভাইয়া তাহলে আপনাদের কাছে ভর্তি হয়ে লাভ হবে কি, আপনাদের কোর্সে থেকে লাভ হবে কি? আমরা কিন্তু আপনাদেরকে সবই দিয়ে দিচ্ছি, কিন্তু আপনি যতদিন না পর্যন্ত নিজেকে খুঁজে পাবেন, নিজের মধ্যে আপনার যে ইন্টারনাল একটা শক্তি আছে, আপনার নিজস্ব যে একটা নিজস্বতা বলে বিষয় আছে, এটাকে যতদিন পর্যন্ত আপনি খুঁজে না বের করতে পারবেন, ততদিন পর্যন্ত আপনি হয়তো সাময়িকভাবে কোনো জায়গায় সাফল্য পেতে পারেন, কিন্তু আলটিমেটলি মূল যে সাফল্য, সে জায়গায় কোথাও না কোথাও আপনি দেখবেন যে আটকে গেছেন। হ্যাঁ, এই জন্য চেষ্টা করবেন, আমরা সবই আপনাদেরকে দিব, সবই বলবো, কিন্তু যখন যে জায়গায় বলবো যে এই জায়গায় আপনি আপনার পরিশ্রমটা একটু দেওয়ার চেষ্টা করেন, আপনি নিজে একটু বিশ্লেষণ করেন, আপনার মতন করে বিশ্লেষণ করেন। হ্যাঁ, ওইটার পেছনে বিশ্লেষণ করতে গিয়ে আপনার যে শ্রমটা কাজে আসবে, বা আপনি ওইখান থেকে যত কিছু জানতে পারবেন, ততক্ষণে দেখবেন যে আপনিও, হ্যাঁ, আমি আজকে আপনার সামনে কথা বলছি, আমি কিন্তু যখন পড়াশোনা শুরু করি আমারও কিন্তু একই অবস্থা ছিল। আপনি যে অবস্থায় আছেন ঠিক একই অবস্থায় কিন্তু আমিও ছিলাম। আমার অবস্থা বলতে গেলে হয়তো বা আরো খারাপ ছিল, কিন্তু এখন দেখেন, হ্যাঁ, আল্লাহ তাআলা এখন একটা হয়তো সামর্থ্য দিয়েছে, আমি আপনাদের সামনে এসে কথা বলতে পারছি। আমি কিন্তু ভাই আপনাদের থেকে ব্যতিক্রমী কেউ নয়, আপনিও যে পজিশনে আছেন আমি সেই পজিশনেই ছিলাম, শুধু মাঝখান থেকে আমার মতন করে নিজেকে খুঁজে বের করে আজকের এই অবস্থানে এসেছি। তো আপনি যদি চেষ্টা করেন ভাই, ইনশাল্লাহ আপনিও পারবেন। এই জন্য শুধুমাত্র কাউকে অন্ধভাবে অনুকরণ বা অনুসরণ না করে আপনি প্রত্যেকটা জায়গা থেকে যা যা নেয়ার সেইটা আপনি খুঁজে নিয়ে সেখান থেকে কিছু কিছু করে নেন, কিন্তু নিজেকে আগে খুঁজে বের করার চেষ্টা করেন। যদি এটা করতে পারেন, দেখবেন ইনশাল্লাহ আপনি যে কোনো জায়গায় সফল হবেন। আচ্ছা, আমি এইটাতে কথা বলার শুরুতেই অনেক কিছু কথা বললাম। আমি জানি না যে আসলে আমি আসলে ওইরকম ভাবে কাউকে মোটিভেট করতে পারি না, বা এই টাইপের কথা আমি বলে অভ্যস্তও নয়, কিন্তু আমার কাছে মনে হয়েছে যে কথাগুলো খুবই গুরুত্বপূর্ণ। নর্মালি এই টাইপের কথাবার্তা দেখবেন যে ওইভাবে হয়তো বা বলা হয়ে ওঠে না। হ্যাঁ, যে সবাই খালি বলবে যে এই নোটস দিচ্ছি, এইটা করো, ওইটা করো, ওইটা করো, কিন্তু আমার কাছে বারবারই মনে হয় এগুলোর থেকে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে যে নিজেকে তৈরি করার বিষয়টা। আপনি নিজেকে তৈরি করতে পারলে একসময় আপনি এখানে এসে ক্লাসে দাঁড়িয়ে কথা বলতে পারবেন। আচ্ছা, আমি কমেন্টগুলো একটু দেখে নিই। আমি যা বললাম ভাই, আপনাদের কি ভালো লাগছে? হ্যাঁ, নাকি মনে হচ্ছে যে ভাইয়া এগুলো বলার কি দরকার, ক্লাসে যেগুলো আছে সেগুলোই আলোচনা করেন? হ্যাঁ, যেটাই হোক না কেন আপনারা ফ্রিলি, হ্যাঁ, ফ্রি মাইন্ডে শেয়ার করতে পারেন। সিরাজুল ইসলাম, রমজান মাস শুরু হবে তো কাল পরশু থেকে টাইম শিডিউল কি চেঞ্জ হবে, যেহেতু তারাবির নামাজ পড়তে হবে? জি ভাইয়া, এটা আমরা জানাই দিব। রমজান মাসে তো রাত্রে ক্লাস করাটা খুব ডিফিকাল্ট হয়ে দাঁড়ায় অনেকের কাছেই, কারণ তারাবির নামাজ থাকে, আবার রোজা শুরু হয়ে গেলে নামাজের পরে এরকম ক্লাস করাও একটু মুশকিল হয়ে যায়। তো রমজান মাসটা আমরা নিজেদের মধ্যে আলোচনা করে যে সময়টা সবার জন্য সুইটেবল হতে পারে, হ্যাঁ, ওইরকম একটা সময় আমরা জানিয়ে দেব। এটা আমার ফার্স্ট কোর্স। আচ্ছা ভাইয়া, আচ্ছা সেটা বলবো, সময় মতো বলতেন সবাই উপকার হতো। যারা যুক্ত আছেন, হ্যাঁ, আমাকে একটু কাইন্ডলি কমেন্ট করে জানান আমি যে আলোচনা করছি, আমার আলোচনাগুলো কি আপনাদের কাছে ফলপ্রসূ মনে হচ্ছে কিনা। আর যদি বলেন যে ভাইয়া এগুলো নিয়ে আলোচনা করার দরকার নেই, তাহলে আমি যেখানে যা যা লেখা আছে আমি সেগুলো নিয়ে আলোচনা করি। আমি কিন্তু নিজেও নির্দিষ্ট কোনো টপিক নিয়ে কথা বলবো এরকম কিছু কিন্তু সাজাই আসি নাই। হ্যাঁ, এই টপিকগুলোর উপর কথা বলবো, তবে এর মাঝে মাঝে আমার মনের মধ্যে থেকে যে বিষয়গুলো চলে আসবে আর কি, যেটা আপনাদের হয়তো বা কারো কারো ক্ষেত্রে উপকারে আসতে পারে, হ্যাঁ, সেই বিষয়গুলো একটু শেয়ার করার চেষ্টা করবো। আচ্ছা, আমি কমেন্টগুলো একটু চেক করি, এই ফাঁকে আবারও বলি
যে আমি বা আমরা যারা টিচার আছি আমরা কিন্তু প্রত্যেকেই চেষ্টা করবো আপনাদেরকে তৈরি করার। হ্যাঁ, এতক্ষণ এই কথাগুলো বলার উদ্দেশ্য হচ্ছে একটা, যে আমরা শুধু আপনাদেরকে পড়া দিলাম, পড়া নিলাম, পরীক্ষা নিলাম, দেখাই দিলাম, হ্যাঁ এই কাজ যে করবো শুধু এটা কিন্তু না, আমরা বরং সবসময় চেষ্টা করবো আপনাদেরকে তৈরি করার, আপনার নিজের মধ্যে যে গুণটা আছে সেইটাকে ফাইন্ড আউট করার। হ্যাঁ, আপনাকে আপনার মধ্যে থেকেই পরীক্ষার জন্য সর্বোচ্চ পর্যায়ে তৈরি করার যে বিষয়টা সেটা করার আমরা চেষ্টা করব। এই জন্য শুরু থেকে একদম বিসিএস প্রস্তুতির শুরু থেকে শেষ পর্যন্ত একটা নির্দিষ্ট গাইডলাইন বা যা যা প্রয়োজন হয়, হ্যাঁ আমরা সবই আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে এখন আসি যে কোনো চাকরির প্রস্তুতির জন্য তাহলে কি বললাম, এটা সিলেবাস থাকে। হ্যাঁ, তো বিসিএস এর জন্য একটা সিলেবাস আছে। তো এটা কোথায় পাবেন? নরমালি আমরা ওই যে বললাম যে আমরা তো সবই শেয়ার করে দেব, আমরা আপনাদেরকে এই বিসিএস এর সিলেবাসটাও পেজেও শেয়ার করে দিব, আপনারা যারা গ্রুপে আছেন সেই গ্রুপেও শেয়ার করে দিব। হ্যাঁ, তবে আপনারা যে কাজটা করবেন দেখবেন যে এই পরীক্ষাটা কে নিয়ে থাকে, পাবলিক সার্ভিস কমিশন। হ্যাঁ হ্যাঁ, পিএসসি যেটাকে আমরা বলি, বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন, বাংলাদেশ সরকারি কর্ম কমিশন। তো এটার একটা ওয়েবসাইট আছে বিপিএসসি, লিখলেই পুরোটা চলে আসবে, www.bpsc এরকম চলে আসবে। ওইটাতে গিয়ে আপনারা একটু নাড়াঘাটা করবেন, ওইটাতে গিয়ে নাড়াঘাটা করলে অনেক কিছু জানতে পারবেন বিসিএস সম্পর্কে। হ্যাঁ, তো ওইখানে কিন্তু সিলেবাসটা দেওয়া আছে, ওইখান থেকে আপনারা সিলেবাসটা ডাউনলোড করে নিয়ে সিলেবাসটা নিজের সংগ্রহে রাখতে পারেন। আর এটা গেল হচ্ছে যে এটার সাথে আস্তে আস্তে আমরা বিভিন্ন বিষয় ওয়েবসাইট, অনেকে আমরা জানি ওয়েবসাইটেও ঢুকতে পারি না। হ্যাঁ, অনেকে আমরা ওয়েবসাইটে কিভাবে ঢুকে, ওয়েবসাইট থেকে কিভাবে ডাউনলোড করে এগুলো জানি না। তো এগুলো ছোট ছোট বিষয় পরবর্তীতে আমাদের কাজে আসবে। তো এই কাজটা সবাই করবেন, আর যদি নাও পারেন আমরা এটা আপনাদেরকে দিয়ে দিব, বা আপনি চাইলে যে কোনো বইয়ের মধ্যেও খুঁজে পাবেন। আমাদের যে বিসিএস সংক্রান্ত যে বিভিন্ন বইগুলো আছে এগুলোতেও সিলেবাস, মানে বইগুলোর মধ্যে সিলেবাস শেয়ার করা আছে। হ্যাঁ, ওখানে লেখা আছে সবকিছু। এখন বিসিএস প্রস্তুতির ক্ষেত্রে বিষয় কয়টা, সিলেবাস দেখতে গেলেই তো আমরা সেখানে বিষয় দেখতে পাবো। তো এখানে বিষয় আছে হচ্ছে মোট 10টা। বিসিএস প্রস্তুতির ক্ষেত্রে এখানে বিষয় আছে হচ্ছে মোট 10টা। এখন 10টা বিষয় কি কি দেখেন, বাংলা, ইংরেজি। তো বাংলা আর ইংরেজির আবার দুইটা মানে বাংলার জন্য 2টা, ইংরেজির জন্য 2টা সাবজেক্ট বলতে পারি। এভাবে হিসাব করতে গেলে হয় 12টা। সিলেবাসে দেওয়া আছে 10টা, বাংলা এবং ইংরেজি বলা আছে 2টা। তবে আমরা যদি বলি বাংলা সাহিত্য, বাংলা ব্যাকরণ, ইংরেজি সাহিত্য, ইংরেজি ব্যাকরণ, এভাবে যদি বলি তখন আবার সাবজেক্ট হয়ে যায় 12টা। তাহলে কি কি, বাংলা সাহিত্য, বাংলা ব্যাকরণ, ইংরেজি সাহিত্য, ইংরেজি ব্যাকরণ, গণিত, মানসিক দক্ষতা। হ্যাঁ, বাংলা ইংরেজি অঙ্ক মিলে গেল 6টা, গণিত এবং মানসিক দক্ষতা। হ্যাঁ, 6টা। এরপরে আসি বাংলাদেশ আন্তর্জাতিক, 6 2 8টা, বাংলাদেশ এবং আন্তর্জাতিক। তারপরে আমরা বলতে পারি বিজ্ঞান, আর একটা হচ্ছে কম্পিউটার ও তথ্য প্রযুক্তি। বিজ্ঞান, কম্পিউটার ও তথ্য প্রযুক্তি 10টা। আর 2টা আছে, একটা হচ্ছে ভূগোল ও পরিবেশ বিদ্যা, আরেকটা আছে নৈতিকতা, মূল্যবোধ এবং সুশাসন। হ্যাঁ, এটার মার্ক ডিস্ট্রিবিউশনটা আপনারা যে কোনো বইয়ের মধ্যে দেখতে পাবেন। হ্যাঁ, আমি সংক্ষেপে একটু বলি, বাংলা সাহিত্য থেকে প্রশ্ন আসে 20টা, বাংলা ব্যাকরণ থেকে প্রশ্ন আসে 15টা, সাহিত্য থেকে 20টা, ব্যাকরণ থেকে 15টা, তাহলে গেল 35 মার্কস। এরপরে ইংরেজি লিখে রাখার দরকার নেই, আজকের ক্লাসের কথাগুলো শোনেন, প্রত্যেকটা বইয়ের মধ্যে এগুলো আছে, এগুলো ইজিলি মানে যে কোনো কাছে জায়গায় পাবেন, কথাগুলো মনোযোগ দিয়ে শোনেন। হ্যাঁ, ইংরেজি সাহিত্য থেকে আসে 15টা, মানে বাংলা সাহিত্যের উল্টোটা, বাংলা সাহিত্যে আসে 20টা, ব্যাকরণে 15টা, আর এখানে উল্টোটা হয়, ইংরেজি সাহিত্যে আসে 15টা, ইংরেজি ব্যাকরণে আসে 20টা। তাহলে ওইদিকে বাংলার 35, ইংরেজির 35, কত গেল 35 35 70। গণিতে আসে 15 মার্কস, মানসিক দক্ষতায় 15 মার্কস, তাহলে 15 15 30। তাহলে বাংলা ইংরেজি অঙ্ক মিলে কত গেল 100 মার্কস। আমরা জানি কি বিসিএস প্রিলিমিনারিতে মোট 200 মার্কসের পরীক্ষা হয়ে থাকে, 200টা এমসিকিউ থাকে। এই 200টা এমসিকিউ এর মধ্যে শুধু বাংলা ইংরেজি অঙ্ক মিলেই প্রশ্ন হয় হচ্ছে 100 মার্কসের। এরপরে আসি হচ্ছে বাংলাদেশ আন্তর্জাতিক। বাংলাদেশ বিষয়াবলীতে প্রশ্ন হয় 30টা, আন্তর্জাতিক বিষয়াবলীতে প্রশ্ন হয় 20টা, তাহলে 30 আর 20 50, তাহলে গেল 150। আর বাকি থাকে 50 মার্কস, এই 50 মার্কস থাকে 4টা সাবজেক্টে। হ্যাঁ, বিজ্ঞানে থাকে 15 মার্কস, আর কম্পিউটার ও তথ্য প্রযুক্তি থাকে 15 মার্কস, তাহলে 15 15 30, তাহলে বাকি থাকে আর 20 মার্কস। ভূগোলে 10 মার্কস এবং নৈতিকতা, মূল্যবোধ ও সুশাসন নামে একটা সাবজেক্ট আছে, এখানে থাকে 10 মার্কস। এই মোট হচ্ছে 200 মার্কসের প্রশ্ন। হ্যাঁ, 200টা এমসিকিউ, এই 200টা প্রশ্ন আসে হচ্ছে বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায়। তো আমরা সিলেবাসটা দেখলে ওইখানে দেখতে পাবো যে এই বিষয়গুলো আছে। এখন লিখিত নিয়েও কথা বলতে হয়, যে লিখিত, তো এখানে একটা প্রশ্ন, খুবই এক কমন একটা প্রশ্ন আসে যে ভাই আমরা যারা প্রস্তুতি শুরু করব তারা কি শুধু প্রিলির প্রস্তুতি নিব, নাকি হচ্ছে লিখিতের প্রস্তুতিটাও একসাথে নিব, নাকি প্রিলির প্রস্তুতি শেষ করার পরে লিখিতের সময় যে আলাদাভাবে পড়লেই হবে, নাকি এইভাবে প্রস্তুতি নিব যে প্রিলি এবং লিখিতের মধ্যে বেশ কিছু কমন টপিক আছে, হ্যাঁ, যেগুলো প্রিলির পড়ার সাথে লিখিতের পড়ার সাথে মিল খুঁজে পাওয়া যায়, এই দুইটা কি একসাথে নিব কিনা।
তো আমার মনে হয় যে বিসিএস প্রস্তুতির ক্ষেত্রে আপনি যারা বিসিএস মানে যারা ক্যাডার অলরেডি হয়ে গেছেন, হ্যাঁ, এরকম ভাইয়া বা আপুদেরকে যদি বিভিন্ন বিষয় নিয়ে জিজ্ঞাসাবাদ করেন, তো সবার মতভেদ কিন্তু মানে সবার মতবাদ কিন্তু একরকম হবে না, হ্যাঁ, সবার মন্তব্য একরকম হবে না, এক একজন এক এক রকম ভাবে শেয়ার করবেন। তো এটা যার যার নিজস্ব একটা মানে চিন্তা ভাবনা থাকে, হ্যাঁ, নিজস্ব একটা পার্সোনাল অপিনিয়ন থাকে। যেমন আপনি যদি বইয়ের কথাই বলি, বুক লিস্ট নিয়ে যদি একটু কথা বলি, দেখেন আমি কথা বলতে গিয়ে একটার সাথে আরেকটা কিন্তু রিলেটেড হয়ে যাচ্ছে। বুক লিস্ট নিয়ে যদি একটু কথা বলি, ধরে নিচ্ছি আপনি 5 জন বিসিএস ক্যাডার ভাইয়া বা আপুকে জিজ্ঞাসা করছেন যে ভাইয়া বা আপু, আপনার হচ্ছে আপনি যে যে বইগুলো পড়েছেন বা বিসিএস প্রিলির জন্য আপনি একটা ভালো বুক লিস্ট আমাকে দেন। হ্যাঁ, আপনি 5 জনের কাছ থেকে নিয়েছেন, আপনি দেখেন 5 জনের বুক লিস্ট কখনো কিন্তু মিলবে না। হ্যাঁ, 5 জনের বুক লিস্ট কিন্তু কখনো মিলবে না। এখন হয়তোবা ধরে নিচ্ছি বাংলা সাহিত্যের জন্যই, ধরে নিলাম বাংলা সাহিত্যের জন্য কেউ আপনাকে সাজেস্ট করেছেন MP3, কেউ আপনাকে সাজেস্ট করেছেন অগ্রদূত, কেউ আপনাকে সাজেস্ট করেছেন অভিযাত্রী, কেউ আপনাকে সাজেস্ট করেছেন শিকড়, হ্যাঁ, কেউ আপনাকে সাজেস্ট করেছেন বাংলা সাহিত্য জিজ্ঞাসা। দেখেন আমি 5টা বইয়ের নাম বললাম এবং আমি মোটামুটি কনফার্ম আপনি 10 জন ভাইয়া আপুকে জিজ্ঞেস করেন, 10 জনের মধ্যে ম্যাক্সিমাম এই কয়েকটা বইয়ের নাম বলবেন। এখন আপনি তো সিদ্ধান্তহীনতায় পড়ে যাবেন যে আসলে তাহলে আমি কোনটা নিব। হ্যাঁ, এখন কথা হচ্ছে দেখেন যে ভাইয়া বা আপু বিসিএস ক্যাডার হয়েছে তিনি কিন্তু ওই বইটা পড়েই হয়েছেন। এখন আপনি যে ওই বই পড়লেই মাত্র কেবল বিসিএস ক্যাডার হবেন, অন্য বই পড়লে বিসিএস ক্যাডার হবেন না, বিষয়টা কিন্তু এরকম না। আমার কাছে বরং মনে হয় কি যে এইটার জন্য মূল বিষয় যেটা, যে আপনার কাছে হ্যাঁ বই সিলেকশন এটা গুরুত্বপূর্ণ একটা বিষয়, অবশ্যই গুরুত্বপূর্ণ একটা বিষয়, তবে এর থেকেও বেশি গুরুত্বপূর্ণ এটা জানা যে আপনি যে বইটা পড়ছেন, হ্যাঁ, সে বইয়ের মধ্যে তো অনেক তথ্য আছে। এর মধ্যে আমরা বিসিএস প্রিলির ক্ষেত্রে আমরা একটা কথা প্রায়ই বলে থাকি যে কি কি পড়তে হবে তার থেকে বেশি জানা, মানে তার থেকে এটা জানা বেশি গুরুত্বপূর্ণ যে আপনাকে কি কি বাদ দিতে হবে। হ্যাঁ, কি কি বাদ দিবেন আপনি একটা বইয়ের মধ্যে। হ্যাঁ, তো আপনি যদি জানেন মূলত যে একটা বইয়ের মধ্যে সেটা বইটা 300 পৃষ্ঠা, মানে কোনো কোনো বই দেখবেন 200 পৃষ্ঠারও আছে, কোন একটা বই আবার বাজারে একই সাবজেক্টের একটা বই আছে 500 পৃষ্ঠার। এখন আপনি যদি জানেন যে আসলে কি কি পড়তে হবে এবং কি কি বাদ দিতে হবে, এটা যদি আলটিমেটলি আপনি জানেন, ওই 500 পৃষ্ঠার বই বলেন 200 পৃষ্ঠার বই বলেন সবই আপনার কাছে সমান। আমার কাছে ব্যক্তিগতভাবে এটাই মনে হয়েছে। হ্যাঁ, প্রস্তুতির ধরনের ক্ষেত্রে কিছু কিছু জায়গায় একটু মানে প্রাসঙ্গিক কথাবার্তা আসবে, যেমন হচ্ছে আপনি যেগুলো বিসিএস এর মানে যদি এটা বললাম শুধু প্রিলির জন্য, আপনি যদি প্রিলি এবং লিখিত একটু মিল রেখে পড়তে চান তখন কিন্তু কিছু কিছু টপিক আপনাকে আবার একটু বিস্তারিত জানতে হবে। কিন্তু শুধু যদি প্রিলির জন্য পড়তে চান তখন আপনি যে কোনো একটা বই থেকে ডিটেলস পড়ছেন, আরেকটা বই থেকে কম পড়ছেন। হ্যাঁ, তখন কিন্তু আলটিমেটলি দুইটা বিষয়ই মানে সমান যদি আপনি জানেন যে কি কি পড়তে হবে। হ্যাঁ, তো এই জন্য আপনার বই সিলেকশনের জন্য বই সিলেকশনটা গুরুত্বপূর্ণ, কিন্তু তার থেকেও বেশি গুরুত্বপূর্ণ আপনি যে বইটা পড়ছেন সেটা অগ্রদূত হোক, অভিযাত্রী হোক বা অন্য যে কোনো বই হোক, MP3 হোক, প্রফেসরস হোক, ওরাকল হোক, যে কোনো বই হোক না কেন, যে কোনো বিষয়ের হোক না কেন, আপনি মূলত ওই বইটার মধ্যে কি পড়ছেন তার থেকেও বেশি গুরুত্ব, মানে ওই বই কোন বইটা পড়ছেন তার থেকেও বেশি গুরুত্বপূর্ণ যে আপনি ওই বইয়ের মধ্যে কোন টপিকটা গুরুত্বপূর্ণ এটা জেনে নিয়ে পড়ছেন কিনা। হ্যাঁ, কি কি পড়তে হবে আপনি ওইটাই পড়ছেন কিনা, কি কি বাদ দিতে হবে আপনি সেটা বাদ দিচ্ছেন কিনা। হ্যাঁ, এইটা হচ্ছে মোস্টলি ইম্পর্টেন্ট। হ্যাঁ, যদি বই সিলেকশনের কথা বলি, তারপরে এরপরে কথা আসবে যদি প্রিলি লিখিতর মতন করে পড়েন, শুধু প্রিলির জন্য পড়লে একরকম, যদি লিখিতের জন্য পড়েন তাহলে একটু একরকম হবে, আর যদি প্রিলি লিখিত কমন টপিকগুলো মিলিয়ে পড়েন তাহলে একরকম হবে। এখন এইটা যেমন একটু বুক লিস্ট নিয়ে যদি একটু মতভেদের কথা বললাম, এখন যদি আমি আসি যে আপনি কোনো ভাইয়া বা আপুকে যদি জিজ্ঞাসা করেন, হ্যাঁ, যে ভাইয়া আমি কি শুধু প্রিলির প্রস্তুতি নিব, আমি কি শুধু লিখিতের প্রস্তুতি নিব নাকি প্রিলি লিখিত একসাথে করে নিব, আমার মনে হয় এই ক্ষেত্রেও অনেকেই অনেক রকমের মন্তব্য করতে পারেন। কেউ কেউ বলবেন দেখবেন হ্যাঁ যে শুধু প্রিলির জন্যই পড়ো, লিখিতের জন্য ওই সময় গিয়ে পড়লে হয়। ম্যাক্সিমাম জনই বলবেন না লিখিত সহকারেই পড়ো। হ্যাঁ, আবার দেখেন আমি নিজেও এখন সবাইকে সাজেস্ট করি কি যে প্রিলি এবং লিখিতর কমন টপিক যেটা, হ্যাঁ, শুধু প্রিলির জন্য না আবার শুধু লিখিতের জন্য না, বরং প্রিলি এবং লিখিতর কমন টপিক যেগুলো আছে এবং লিখিতের ক্ষেত্রে বিশেষ করে কোনো কোনো সাবজেক্টের বেসিক কিছু অংশ আছে, এইটা যদি আমরা আগে থেকে একটু ধারণা রাখতে পারি, ওই বিষয়গুলোতে যদি আমাদের হ্যাঁ স্কিলটা এখন থেকে একটু ডেভেলপ করতে পারি, হ্যাঁ, বা ওই বিষয়গুলো যদি আমরা একটু টাচের মধ্যে থাকতে পারি তাহলে লিখিত সময় গিয়ে আমরা অনেকটা এগিয়ে থাকবো। কিন্তু দেখেন আমি আপনাদেরকে বলছি কিন্তু আমি নিজেও কিন্তু এই কাজটা করি নাই, আমি কিন্তু লিখিত সময় পড়া পড়ি নাই, কিন্তু পরবর্তীতে আমার অনুধাবন হয়েছে যে এটা করা আমার উচিত ছিল, বরং একজন শিক্ষার্থীর বরং আমি এই ভুলটা করতে পারি কিন্তু একজন শিক্ষার্থী বরং এইটার সাথে শুরু থেকে এইভাবে করতে পারলে ভালো হয়। কিন্তু এর মানে এরকমও না যে আপনি না করলে ক্যাডার হবেন না বা আপনার হবেই না। হ্যাঁ, এটা মানে একটা নির্দিষ্ট প্রত্যেকটা বিষয়ের একটা নির্দিষ্ট সিচুয়েশন থাকে, পরিবেশ থাকে, টাইম মেনটেন থাকে, তবে একটা নির্দিষ্ট সিকোয়েন্সের মধ্যে দিয়ে যদি আমরা আগাইতে চাই তাহলে আমার কাছে বেস্ট মনে হয় যে
প্রিলির পড়াগুলোতে আমরা পড়বই। প্রিলির সাথে লিখিতের যে কমন টপিক যেগুলো আছে, যেগুলোর সাথে প্রিলি এবং লিখিত দুইটাতে মিল খুঁজে পাওয়া যায়, বরং সেই টপিকগুলো যদি আমরা একটু জেনে বুঝে একটু বিস্তারিত জানতে পারি, তাহলে লিখিতের পড়াটাও যেমন আমাদের কাভার হয়ে গেল, প্রিলিটাও আমাদের অনেকটাই কাভার হয়ে যাবে। এটা বলছিলাম যে প্রস্তুতির ধরনটা আসলে কি হবে, শুধু প্রিলি পড়বেন নাকি শুধু লিখিতে পড়বেন, নাকি প্রিলি লিখিতর কমন টপিকগুলো মিলিয়ে পড়বেন। তো আমরা ক্লাসে কিন্তু আরো বিস্তারিত আলোচনা করব যখন যে সাবজেক্টটা, আপনারা হয়তো অলরেডি আমাদের সিলেবাসটা দেখেছেন কিনা, আমাদের কোর্সের কিন্তু একটা নির্দিষ্ট সিলেবাস দেওয়া আছে। হ্যাঁ, সিলেবাস বলতে একটা নির্দিষ্ট রুটিন, সিলেবাস ঠিক একটা নির্দিষ্ট রুটিন শেয়ার করা আছে। 120টা ক্লাস আছে যেখানে প্রিলি লিখিত কমন টপিকগুলো নিয়ে আলোচনা করা হবে, আর শুধু লিখিতের জন্য স্পেশাল 10টা ক্লাস আছে, আরো কিছু ক্লাস পরবর্তীতে সংযোজন করা হবে। হ্যাঁ, তো এই যে 120টা ক্লাস আছে, এখানে কিন্তু প্রিলি এবং লিখিত কমন, মানে শুধু প্রিলির জন্য তো পড়ানো হবেই, যে টপিকগুলো লিখিতের সাথে মিলে যায় সেগুলো কিন্তু প্রিলি এবং লিখিত কমন টপিকগুলো একত্র করে পড়াই দেওয়া হবে। এখন যেমন হচ্ছে কি বললাম, যেমন লিখিতের জন্য যদি আমরা বলি, দেখেন লিখিতের জন্য যেমন বাংলাদেশ বিষয়াবলীর কথা যদি বলি, হ্যাঁ, বাংলাদেশ বিষয়াবলীর ক্ষেত্রে কিছু কিছু টপিক আছে, যেমন হচ্ছে মুক্তিযুদ্ধ, সংবিধান, এইগুলো থেকে পরীক্ষায় কিন্তু প্রশ্ন আসার সম্ভাবনা থাকে বেশি। তো সেই ক্ষেত্রে আপনার একটু ডিটেলসে পড়তে পারলে ভালো হয়। হ্যাঁ, আবার ইংলিশের জন্য দেখেন, আমরা প্রিলির জন্য ইংলিশ গ্রামারে যেটা পড়ে থাকি, হ্যাঁ, প্রিলির জন্য ইংলিশ গ্রামারে আমরা যেটা পড়ে থাকি, সেটা আলটিমেটলি কিন্তু ওই রকম ভাবে খুব বেশি একটা লিখিত পরীক্ষায় আসে না বললেই চলে। লিখিত পরীক্ষায় বরং আমাদের হ্যাঁ মানে ফ্রি হ্যান্ড রাইটিং বা হচ্ছে আমাদের অন্যান্য মানে রাইটিং বিষয় এখন হয়তো বা নতুন করে বললে বা প্রথম থেকে বললে অনেক কিছু বলতে হবে, অনেকেই বুঝতে পারবেন না, বরং লিখিতের একটা প্রশ্ন দেখলে আপনাদের জন্য ভালো হবে। শুধু লিখিতের ক্ষেত্রে মানে ইংলিশ প্রিলির ক্ষেত্রে এবং ইংলিশ লিখিতের ক্ষেত্রে দেখবেন যে কোনো জায়গায় কোনো টপিকের মিল নাই। তবে লিখিতের জন্য আপনি যদি শুরু থেকেই হ্যাঁ বিশেষ করে ট্রান্সলেশনটা প্র্যাকটিস করতে পারেন, মানে বাংলা থেকে ইংলিশ করা, ইংলিশ থেকে বাংলা করা, এই বিষয়টা যদি কেউ পরিপূর্ণভাবে এখন থেকে অল্প অল্প করে শিখে রাখতে পারেন এবং নিজের ভকেবুলারি যে অংশটা আছে এটা যদি প্র্যাকটিস করতে করতে ইনক্রিজ করতে পারেন, তাহলে আপনারা দেখবেন প্রিলির সাথে মিল না থাকলেও আপনি লিখিতের জন্য অনেকটা এগিয়ে গেছেন। গণিতের জন্য যদি বলি, হ্যাঁ, গণিতের জন্য আমরা নরমালি কি করি, প্রিলির জন্য অনেকে প্রস্তুতি নেয়। আমার কাছে মনে হচ্ছে গণিতের জন্য বেস্ট একটা উপায় হতে পারে যে আপনি শুরু থেকে লিখিতের জন্য প্রস্তুতি নেওয়া। আপনি প্রিলিমিনারি প্রশ্নগুলোর ধরনটা খেয়াল করতে পারেন, তবে লিখিতের জন্য যদি আপনি শুরু থেকে প্রস্তুতিটা নেন, আপনি যদি লিখিতের জন্য শুরু থেকেই প্রস্তুতিটা হ্যাঁ নেন, মানে প্রিলির সাথে রিটেন মিল করে, যেমন আপনি সূচকের অঙ্ক করছেন, আপনি লগের অঙ্ক করছেন বা বীজগণিতের কোন একটা চ্যাপ্টারের অঙ্ক করছেন, হ্যাঁ, তো এখানে আপনি যদি মানে বেসিকটা ঠিক রেখে আপনি প্রিলির অঙ্কগুলো তো করলেন, এর সাথে লিখিতের অঙ্ক কিন্তু খুব বেশি না, ওইটা যদি আপনি করেন, হ্যাঁ, তাহলে দেখবেন যে আপনার একসাথেই কিন্তু প্রস্তুতিটা অনেকটা এগিয়ে থাকবে এবং প্রিলিতে যে কোনো প্রশ্ন আসলে আপনি ইজিলি সমাধান করতে পারবেন। তো মানে ইংলিশ এবং ম্যাথের ক্ষেত্রে যেমন এই দুইটা প্রিলির সাথে সাথে এগিয়ে রাখতে পারলে খুব ভালো হয়। তো এরকম প্রত্যেকটা সাবজেক্টের ক্ষেত্রেই কিছু কিছু কমন জায়গা আছে, কিছু কমন টপিক আছে, যেগুলো আমরা ক্লাসে পরবর্তীতে প্রত্যেকটা ক্লাসে আলোচনা করার চেষ্টা করব। একটা দিনে বা একটা ক্লাসে তো আমি আসলে সব বলে শেষ করতে পারবো না, এই জন্য আজকের মধ্যে যতটুকু বলা বা আলোচনা করা সম্ভব আমি সেটা আলোচনা করছি। আচ্ছা, আমি একটু সময় নিচ্ছি ভাইয়া, যারা যুক্ত আছেন কাইন্ডলি একটু কমেন্ট করেন, আমি একটু সময় নিচ্ছি, 1 মিনিটের মধ্যে আমি এবার ক্লাসে জয়েন করবো। আচ্ছা, এবারে আসি, এখানে যেটা লেখা আছে প্রশ্ন বিশ্লেষণ। হ্যাঁ, তো যে কোনো চাকরি প্রস্তুতির জন্য আমার কাছে মনে হয়েছে যে অনেকের একটা কমন প্রশ্ন থাকে, ভাইয়া চাকরি প্রস্তুতিটা হ্যাঁ বা বিসিএস প্রস্তুতিটা কিভাবে শুরু করব। তো এই বিসিএস প্রস্তুতি শুরু করারও কিন্তু মানে এক্সাক্ট কোনো নিয়ম নাই যে এইভাবেই আপনাকে শুরু করতে হবে। এটার ক্ষেত্রেও যদি আপনি এক একজনের কাছে যান, এক একজন এক এক রকম মানে মতভেদ দিতে পারেন। যেমন কেউ হয়তো বা বলবেন যে সিলেবাস দেখো, হ্যাঁ, কেউ বলবেন প্রশ্ন বিশ্লেষণ করো, কেউ বলবেন আগে 10ম বিসিএস থেকে 45তম, যেহেতু সামনে কি আপনারা যদি 47 পরীক্ষা দেন তাহলে কি হবে 46তম, 10ম বিসিএস থেকে 46তম বিসিএস এর প্রশ্নগুলো আগে পড়ে ফেলো, কেউ কেউ বলবে আগে জব সলিউশন পড়ো। হ্যাঁ, এক একজন এক এক রকম কথা বলতে পারেন, তো এটার আসলে নির্দিষ্ট কোনো নিয়ম নাই। তবে আমার কাছে মনে হয় শুধু বিসিএস না, যে কোনো চাকরি প্রস্তুতি শুরু করার ক্ষেত্রে ফার্স্টে আপনার যে কাজটা করে নেওয়া উচিত সেটা হচ্ছে সিলেবাসটা দেখলেন, যেটা আমরা অলরেডি বলেছি। এরপরে আপনার প্রথম কাজটা হবে প্রশ্ন বিশ্লেষণ করা, যেটা নিয়ে আমি একটু আগে কথা বলছিলাম।
প্রশ্ন বিশ্লেষণ করা, এইটা হচ্ছে মোস্টলি ইম্পর্টেন্ট। এই যে আমরা বারবার একটা কথা বলছি যে বিসিএস প্রিলির জন্য এটা জানা খুবই গুরুত্বপূর্ণ, যে আপনি কি পড়বেন তার থেকেও মানে আপনাকে এটা জানতে হবে যে কি বাদ দিবেন, কি পড়তে হবে, কি বাদ দিতে হবে, কোনটা সংক্ষিপ্ত আকারে পড়লে ভালো, কোনটা বিস্তারিত পড়তে ভালো, এই সমস্ত বিষয়গুলো আপনি এই জায়গাটাতে এসে খুঁজে পাবেন। প্রশ্ন বিশ্লেষণ, হ্যাঁ, প্রশ্ন বিশ্লেষণ বিষয়টা আসলে কি? প্রশ্ন বিশ্লেষণটা হচ্ছে মানে বিগত ধরে নিচ্ছি যে বিসিএস কি এখন হচ্ছে 47তম, আপনারা পাবেন 47তম, 46তম, 45, 44, 43, 42 বা 41, হ্যাঁ, 41তম থেকে 46তম বিসিএস পর্যন্ত যে প্রশ্নগুলো হয়েছে এই প্রশ্নগুলো আপনি বিশ্লেষণ করবেন বা অ্যানালাইসিস করবেন। অ্যানালাইসিসটা কিভাবে করবেন? আমি যখন একটা সাবজেক্ট দিয়ে বোঝাই, ধরে নিচ্ছি বাংলা সাহিত্য, হ্যাঁ, বাংলা সাহিত্য, এখন বাংলা সাহিত্যের প্রশ্ন আসে কয়টা? 20টা। তো আপনি খাতার মধ্যে হ্যাঁ আগে লিখে ফেলেন উপরের দিকে, হ্যাঁ, আমি আসলে এখানে লিখে দিচ্ছি না, যেমন এইভাবে আপনি বিশ্লেষণ করতে পারেন, জাস্ট আমি বোঝানোর জন্য। দেখেন আপনি লিখলেন 46তম, 45তম, তারপরে কি 44তম, তারপরে হচ্ছে 43তম, এভাবে 5টা পর্যন্ত লিখলেন, হ্যাঁ, তারপরে কি 43, 42 স্পেশাল ছিল 41 লিখলাম, 41তম, হ্যাঁ, এই যে 5টা বিসিএস পর্যন্ত আপনি এখানে লিখে রাখলেন যে এততম বিসিএস। তাহলে এখানে আপনি 1 থেকে 20 পর্যন্ত লেখেন, 45তম তে 1 থেকে 20 পর্যন্ত লেখেন, 44তম ক্ষেত্রে 1 থেকে 20 পর্যন্ত লেখেন, 43তম 1 থেকে 20 পর্যন্ত, প্রত্যেকটার জন্য 1 থেকে 20 পর্যন্ত লেখেন। লিখার পরে এরপরে আপনি যে কাজটা করবেন, একটা একটা করে দেখেন যে 1 নাম্বার এখানে যে 20টা প্রশ্ন আসছে 46তম বিসিএস এ, এখনো তো পরীক্ষাটা হয় না, সামনে হয়তো হবে, বোঝানোর জন্য বলছি। যে প্রশ্নটা আসছে 1 নাম্বার 46তম বিসিএস এ বাংলা সাহিত্যের যে প্রথম প্রশ্নটা আসছে, আপনি সেই টপিকটার নাম লিখে ফেলেন। এখানে 1 নাম্বার দিয়ে ধরেন 1 নাম্বার প্রশ্নটা আসছে কোথা থেকে? রবীন্দ্রনাথ ঠাকুর থেকে, তো আপনি এখানে লিখে ফেলেন রবীন্দ্রনাথ ঠাকুর, হ্যাঁ। 2 নাম্বার প্রশ্নটা আসছে অন্য কোনো জায়গা থেকে, প্রাচীন যুগ থেকে। 3 নাম্বার প্রশ্নটা আসছে হয়তোবা হ্যাঁ মাইকেল মধুসূদন দত্ত থেকে। 4 নাম্বার প্রশ্নটা আসছে হয়তোবা মুক্তিযুদ্ধ ভিত্তিক সাহিত্যকর্ম থেকে। 5 নাম্বার প্রশ্নটা আসছে হয়তোবা কোনো একটা চরিত্র থেকে, হ্যাঁ, বাংলা সাহিত্যের কোনো একটা সাহিত্যিকের চরিত্র থেকে। তো এরকম ভাবে 20টা প্রশ্ন আসছে, আপনি ওই 20টা প্রশ্ন এখানে লিখে ফেলেন। 45তমের জন্য ওরকম কোন টপিক থেকে 20টা প্রশ্ন আসছে সেই নামগুলো বা টপিকগুলো লিখে ফেলেন। এভাবে 5টা বিসিএস এর জন্য 20টা করে প্রশ্নের টপিকগুলো আপনি লিখে ফেলেন, কোন বিসিএস এ কোন টপিক থেকে কতগুলো প্রশ্ন হয়েছে। এখন এইটা করার পরে আপনি যে কাজটা করবেন, দেখেন আপনি এবারে যে কাজটা করবেন, অ্যাটলিস্ট লাস্ট 5টা বিসিএস এর প্রশ্ন নিয়ে আপনি বসছেন। এবারে বসে দেখেন যে এখানে যে 20টা টপিক, এখানে যে 20টা টপিক, এখানে যে 20টা টপিক, এর মধ্যে হ্যাঁ বাই কত 5টা বিসিএস এ হ্যাঁ এরকম প্রায় আপনি 8 থেকে 10টা টপিক মিনিমাম পাবেন, হ্যাঁ, মিনিমাম 8টা থেকে 10টা টপিক পাবেন, যেটা প্রায় প্রত্যেকটা বিসিএস এই ছিল। আপনি এখানে যেমন আমি একটা টপিক লিখেছি কি রবীন্দ্রনাথ, খেয়াল করে দেখবেন প্রায় প্রতিটা বিসিএস এই রবীন্দ্রনাথ থেকে প্রশ্ন ছিল, প্রায় প্রত্যেকটা বিসিএস এই রবীন্দ্রনাথ থেকে দেখবেন যে প্রশ্ন ছিল। কাজী নজরুল, হ্যাঁ, প্রাচীন যুগ, তারপরে হচ্ছে মধ্যযুগ, তারপরে দেখবেন হচ্ছে বাংলা সাহিত্যের ভাষা আন্দোলন বা মুক্তিযুদ্ধ ভিত্তিক সাহিত্যকর্ম, চরিত্র, উক্তি, তারপরে হচ্ছে উপজীব্য বিষয় বা বিভিন্ন সাহিত্যিকদের উপাধি বা ছদ্মনাম থাকে বা পত্র পত্রিকা, এরকম কিছু 8টা 10টা টপিক খুঁজে পাবেন বা লেখক খুঁজে পাবেন, কিছু টপিক বা লেখক খুঁজে পাবেন যেখান থেকে প্রশ্ন পরীক্ষায় মিস হয়ই না। এখন দেখেন বিষয়টা কি দাঁড়ালো। আপনি প্রথমে কিন্তু বাংলা সাহিত্যের সিলেবাসটা অবশ্যই দেখে নিয়েছেন, তাই না? আর বাংলা সাহিত্যের সিলেবাসটা আপনি যখন দেখবেন একটা হিউজ একটা সিলেবাস কিন্তু দেওয়া আছে, হ্যাঁ। এরপরে আপনি যখন 5টা বছরের বিগত 5টা বিসিএস এর প্রশ্ন বিশ্লেষণ করলেন, তখন ওই হিউজ সিলেবাস থেকে অটোমেটিক ভাবে আপনার 8টা 10টা 12টা টপিক সিলেক্টেড হয়ে গেছে যেখান থেকে প্রশ্ন মিসিং হয় না। এর অর্থ কি দাঁড়াচ্ছে? যে আপনি গোটা সিলেবাসের মধ্যে যাই পড়েন না কেন, এই টপিকগুলো হচ্ছে গোটা ওই বাংলা সাহিত্যের মধ্যে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এখন ধরে নিচ্ছি আপনারা দেখবেন আমরা বাজারে যে বাংলা সাহিত্যের বইগুলো নিয়ে আসি, হ্যাঁ, প্রায় বইগুলোতে কিরকম হতে পারে যে কোনো বইয়ে 300-400 পৃষ্ঠার তথ্য দেয়া আছে, হ্যাঁ। এই যে 300-400 পৃষ্ঠার তথ্য দেয়া আছে, আমি দেখেন এই 300-400 পৃষ্ঠার তথ্যের মধ্যে থেকে আপনাদেরকে আমি যদি বলি যে আপনি 15 থেকে 20 পৃষ্ঠার তথ্য পড়বেন, ধরে নিচ্ছি 15 পৃষ্ঠার, এই 300-400 পৃষ্ঠার তথ্য থেকে আপনি মাত্র 15 পৃষ্ঠার তথ্য পড়বেন, সেখান থেকে আপনি বিসিএস প্রিলিতে 6টা 7টা 8টা প্রশ্ন কমন পাবেন 20টার মধ্যে। কোথায় 400 পৃষ্ঠা আর কোথায় 15 পৃষ্ঠা, হ্যাঁ, একটা হিউজ মানে পার্থক্য না, একটা হিউজ ডিফারেন্স কিন্তু। যে 400 পৃষ্ঠার তথ্যের মধ্যে থেকে আপনি 15 থেকে 20 পৃষ্ঠার তথ্য পড়ে আপনি প্রায় অর্ধেকের মতন মার্কস কমন পাচ্ছেন। এটা শুনলেই তো আপনার মনের মধ্যে একটা ভালো লাগা কাজ করবে, আপনার মনে হবে যে শালা আজকেই পড়ে ফাটাই দিব, হ্যাঁ, আজকেই 15 পৃষ্ঠা পড়ে ফেলবো। তো আপনি যদি এইভাবে জানেন, অটোমেটিক আপনার কনফিডেন্স গুলো কিন্তু গ্রো করবে। এখন এই বিষয়টা আপনি আসলে কোথায় খুঁজে পাবেন? আপনি যখন এই যে টপিক গুলো খুঁজে পাচ্ছেন যে এখানে এই কয়েকটা লেখক আর এখানে এই কয়েকটা টপিক, হ্যাঁ,
যে ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ ভিত্তিক সাহিত্যকর্ম, পত্র পত্রিকা, তারপরে চরিত্র, উক্তি, উপাধি, ছদ্মনাম, আর এখানে রবীন্দ্রনাথ, কাজী নজরুল বা মাইকেল মধুসূদন দত্ত, বঙ্কিমচন্দ্র, এরকম আরো মানে হয়তো আরো 15-20 জন লেখক আছে। জাস্ট এতটুকু পড়লে আমি কি হচ্ছে যে বাংলা সাহিত্যে 20 মার্কসের মধ্যে অ্যাটলিস্ট 12 থেকে 15 মার্কস আমি এখান থেকে কমন পাচ্ছি। তাহলে দেখেন ওইখানে পুরো বইটা 400 পৃষ্ঠার, অথচ আপনি 400 পৃষ্ঠার মধ্যে ওভারঅল দেখা যাচ্ছে যে আমি যা যা বললাম কিছু ছকই আছে বা তালিকা আছে যেটা 15 বা 20 পৃষ্ঠার বেশি নয়, ওখান থেকে আপনি মার্কস কমন পাবেন 6, 7, 8 মার্কস অনায়াসে কমন পাবেন। আর লেখকদের মধ্যে লেখক দেখবেন বইয়ের মধ্যে আছে 80, 90, 100 জন লেখক, অথচ আপনি যদি 20 জন লেখককে একটু ভালোভাবে বুঝে শুনে নিয়ে পড়েন তাহলে ওইখান থেকে আপনি ম্যাক্সিমাম প্রশ্ন কমন পেয়ে যাবেন। আর বাকি হয়তো কিছু প্রশ্ন থাকে, তো সেটার জন্য এখন পড়ে আছে পুরো বইটা। হ্যাঁ, আপনি আগে এইভাবে টপিক গুলো সিলেক্ট করে নিয়েছেন, নেওয়ার পরে আপনার কাছে পুরো সিলেবাসটা মানে যদি আমরা টপিক ওয়াইজ ভাগ করে নেই বা ক্যাটাগরি বা আমরা ইম্পর্টেন্সের দিক থেকে যদি ভাগ করে নেই, তাহলে কিছু আমরা ইম্পর্টেন্ট টপিক খুঁজে পেয়েছি যেটা দিয়ে আমাদের ম্যাক্সিমাম মার্কস কাভারেজ হয়ে যাচ্ছে। এরপরে অল্প কিছু মার্কস বাকি আছে, 2, 3 বা 4 মার্কস বাকি আছে। এই 2, 3 মার্কসের জন্য এখন পুরো সিলেবাস পড়ে আছে। এখন আপনি সিদ্ধান্ত নেন, আপনি ওই 2, 3 মার্কসের জন্য আপনি কি পুরোটাই আবার ইন ডিটেলসে প্রত্যেকটা লেখকের A to Z, জন্ম, মৃত্যু, জন্মস্থান, হ্যাঁ 14 গোষ্ঠী সবই পড়বেন? আসলে কিন্তু সব পড়ার দরকার হয় না, কারণ সব থেকে প্রশ্ন আসবেও না। হ্যাঁ, আর ওইটা থেকে প্রশ্ন আসলে ম্যাক্সিমামের ক্ষেত্রে খুব একটা পার্থক্য হবে না, বড়জোর অন্য কেউ হয়তো আপনার থেকে একটা প্রশ্ন পারবেন। আর ওইটার জন্য মূলত সবাই সবকিছু পড়েন না, ওইটার জন্য পড়ার একটা নির্দিষ্ট ওই আছে, আপনি ওইটার জন্য একেবারে সিলেক্টেড কিছু অংশ আছে, সেইটা অথবা প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন পড়ে গেলে সেখান থেকেই কমন পাবেন। তাহলে আপনি যদি এখন না জেনে নিয়ে এটা পুরোটা পড়তে যেতেন তাহলে কি হতো, আপনার কিন্তু ওইরকম আরো 300 পৃষ্ঠা এক্সট্রা পড়া লাগতো, কিন্তু আপনি মার্কস পাচ্ছেন কত? 2, 3 মার্কসের জন্য আপনাকে এত পড়তে হচ্ছে। অথচ ওইটা যদি আপনি সিলেক্টেড অংশ পড়তে যেতেন, হ্যাঁ ওইটার 4 ভাগের 1 ভাগও আপনাকে পড়তে হচ্ছে না, কিন্তু আপনি কিন্তু মার্কস ঠিকই কমন পাচ্ছেন। এই জন্য প্রত্যেকটা সাবজেক্টের ক্ষেত্রে, প্রত্যেকটা বিষয়ের প্রস্তুতির ক্ষেত্রে দেখেন আমি লিখে রেখেছি প্রস্তুতির শুরু কিভাবে। হ্যাঁ, এটা মূলত প্রশ্ন বিশ্লেষণের সাথে সম্পর্কযুক্ত। প্রত্যেকটা সাবজেক্টের ক্ষেত্রে প্রস্তুতির জন্য আপনাকে প্রথমে এই কাজটা করে নিতে হবে। তো এই অ্যানালাইসিস ক্লাসটা আসলে কি, তো এইটার জন্য দেখবেন আমরা শুরুর দিকে আপনাদের প্রথম যে ক্লাসটা, যেমন এতক্ষণ আমি বাংলা সাহিত্য নিয়ে একটু কথা বললাম, কালকে আপনাদের বাংলা সাহিত্যের ক্লাসটা আছে, খুব সম্ভবত আমিও নিতে পারি ক্লাসটা, বা আরেকজন ভাই আছে ইস্তিয়াক ভাইয়া, উনিও নিতে পারেন। হ্যাঁ, আমরা যে কেউ একজন টিচার এই ক্লাসটা নিব। তো ওই ক্লাসটা যখন নেওয়া হবে তখন দেখবেন আমরা এসে এইভাবেও আলোচনা করতে পারি, অথবা আমরা করতে পারি কি, আমরা আপনাদেরকে রেজাল্টটা বলে দিতে পারি। রেজাল্টটা কি, এই যে বিশ্লেষণটা আমি করলাম না, যে রবীন্দ্রনাথ থেকে এত, নজরুল থেকে এত, বা এইটা থেকে, এইগুলো হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট টপিক। আসলে কি, আমরা তো বিশ্লেষণটা করা হয়ে গেছে আমাদের, বিশ্লেষণ করে করে আমরা যে রেজাল্টটা পেয়েছি সেটা আপনাদেরকে হয়তো আমি বলে দিচ্ছি যে এইখান থেকে এই টপিকগুলো পড়লে আপনি এত মার্কস পাচ্ছেন। হ্যাঁ, আপনি রবীন্দ্রনাথ বা লেখকদের মধ্যে এই লেখকগুলো পড়লে এত মার্কস পাচ্ছেন, এটা আমি বলে দিচ্ছি। কিন্তু এই বিশ্লেষণটা কিন্তু আমার আগেই করানো হয়ে গেছে। তো আমরা বরং এই যে বললাম না যে আপনাদেরকে নিজেদেরকে তৈরি করে নেওয়ার জন্য আমরা একটু কাজ করব, এই তৈরি করে নেওয়ার জন্য আপনাদেরকে কি কষ্টটা করতে হবে, এই যে আমি আপনাদেরকে দেখাই দিলাম যে ভাইয়া বা আপু আপনারা কষ্ট করে বাসায় গিয়ে এই অ্যানালাইসিসটা একটু নিজে কষ্ট করে করবেন। এখন দেখেন আপনাদের কালকে আছে ফার্স্ট ক্লাস কি, বাংলা সাহিত্য প্রশ্ন বিশ্লেষণ, টপিক বাছাই এবং প্রস্তুতির ধরন, বা এরকম কিছু একটা লেখা আছে। তো যে ভাইয়া বা আপু ক্লাস নেবেন, ধরে নিচ্ছি কালকে আমি ক্লাস নিব, বা ধরে নিচ্ছি কালকে ইস্তিয়াক ভাইয়া ক্লাস নেবেন, উনি এসে আপনাদেরকে কি করাবেন, যে দেখেন ভাইয়া আপু আপনাদের এই বাংলা সাহিত্য থেকে এত এত সিলেবাস আছে, এই বিষয়গুলো এইভাবে পড়তে হয়, এগুলো হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, হ্যাঁ এগুলো হচ্ছে লেস ইম্পর্টেন্ট, এগুলো থেকে প্রতি বছরই প্রশ্ন হয়, এগুলোর জন্য 1 বছর 2 বছর পর পর প্রশ্ন হয়, এগুলো থেকে খুব একটা প্রশ্ন আসে না বললেই চলে, এগুলো না পড়লেও চলবে, এটার জন্য শুধু প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন পড়লেই চলবে। এগুলো কিন্তু আমরা খুঁজে পেয়ে সেগুলো আপনাদেরকে দেখাচ্ছি। তবে আপনারা যদি আসার পূর্বে এই কাজটা আবার নিজে নিজে করেন, যে আমি 5টা বছরের অ্যানালাইসিস করতে বললাম, আপনি কষ্ট করে বাসায় বসে 5টা অ্যানালাইসিস করলেন, দেন আমি ক্লাসে এসে কি বলবো তার পূর্বে আপনি অ্যানালাইসিস করে নিজেই বলতে পারবেন যে এইটা, তার মানে কি আপনি অলরেডি এই বিষয়টা সম্পর্কে একটা ভালো জ্ঞান রাখেন। এরপরে আপনি যে কোনো সাবজেক্ট পড়তে যান, প্রস্তুতিটা শুরু করেন, হ্যাঁ আপনি একটা মানে সবসময় আপনার ভিতরে একটা কনফিডেন্স কাজ করবে, বা আপনার একটা ভালো লাগা কাজ করবে যে আমি তো অলরেডি নিজেই খুঁজে বের করতে পেরেছি এখান থেকে কি পড়তে হবে। এইভাবে যখন আস্তে আস্তে শুরু থেকে আপনি জেনে বুঝে নিয়ে সবকিছু পড়া শুরু করবেন, প্রত্যেকটা বিষয়ে প্রস্তুতি নেবেন, হ্যাঁ তখন দেখবেন যে কনফিডেন্স লেভেলটা তো থাকবেই, হ্যাঁ একটা সময় পরে আপনার যত প্রকার যত দুর্বলতা, এই দুর্বলতাগুলো আস্তে আস্তে সব দূর হতে থাকবে, এবং আপনার মানে ভিতরের যে অন্তর্নিহিত শক্তি, হ্যাঁ এই শক্তি বলে আপনি মানে নিজেকে আরো বেশি খুঁজে পেতে বের করবেন, হ্যাঁ আপনার প্রত্যেকটা বিষয়ের প্রস্তুতি আরো তত বেশি শানিত হতে থাকবে। হ্যাঁ, তো এই কাজটা সবাই একটু চেষ্টা করবেন ভাইয়া। এরপরে প্রস্তুতি শুরু কিভাবে, তো প্রস্তুতি শুরু নিয়ে অনেক রকমের প্ল্যানিং বা অনেক রকমের কথা বলে, আমি জাস্ট আজকে কিছু শেয়ার করলাম।
পরবর্তীতে আরো ভাইয়া আপু যারা আছেন তারাও বিভিন্ন সময় আরো অনেক টিপস বা তাদের নিজেদের মতন করে অনেক কিছু শেয়ার করবেন। হ্যাঁ, কৌশল অবলম্বন। এখানে কৌশল অবলম্বনের সাথে আমি যে টিপস গাইডলাইন এটা অ্যাড করতে পারি, সেটা হচ্ছে যে আমরা বিসিএস এর ক্ষেত্রে একটা কথা বলা হয়ে থাকে যে বিসিএস এর জন্য কি কি লাগে। হ্যাঁ, মানে বিসিএস এর জন্য মানে যোগ্যতা, বিসিএস পরীক্ষা দিতে কি কি লাগে সেটা না, আপনি একজন বিসিএস ক্যাডার হতে গেলে আপনার কি কি লাগবে। তো এটা যদি বলি, আমার প্রথমেই মনে হয় এটা বলা উচিত যে অবশ্যই সৃষ্টিকর্তার অনুগ্রহ লাগবে। হ্যাঁ, মানে আমরা যে বলি ভাগ্য, হ্যাঁ ভাগ্যতে থাকতে হবে, কারণ রিজিকের মালিক আল্লাহ। হ্যাঁ, তিনি যদি লিখে রাখেন অবশ্যই হবে। তবে শুধু শুধু রিজিকের মালিক আল্লাহ বলে আমি যদি বসে থাকি তাহলে তো আসবে না। হ্যাঁ, কারণ আমাদের কি পরিশ্রমের মাধ্যমেই কিন্তু আমাদের স্বীয় ফলটা আমরা ভোগ করব। পরিশ্রমের মাধ্যমেই কিন্তু আমরা আমাদের মানে কি মানে কর্মফলটাকে পরিবর্তন করতে পারি। এই জন্য হ্যাঁ, প্রথমেই তো সৃষ্টিকর্তার অনুগ্রহ বা ভাগ্য থাকতে হবে, তবে শুধু শুধু বসে থেকে করলে হবে না, সেটার জন্য পরিশ্রম করতে হবে। এখন পরিশ্রম করতে গেলে হ্যাঁ শুধু অমানসিক পরিশ্রম করে গেলেই হবে না। আমি একদিক থেকে না জেনে বুঝে একদিক থেকে পরিশ্রম করে যাচ্ছি তাহলে কিন্তু হবে না। অবশ্যই বিসিএস এর ক্ষেত্রে হিউজ পরিমাণে পরিশ্রম করতে হয়, তবে পরিশ্রমগুলো যাতে সঠিক পন্থায় হয়। হ্যাঁ, তার মানে আমাদেরকে অবশ্যই এখানে কৌশল অবলম্বন করতে হবে। তাহলে কি বললাম যে ভাগ্য অবশ্যই থাকতে হবে, ভাগ্যের পাশাপাশি কি আমাদেরকে পরিশ্রম করতে হবে, হিউজ পরিশ্রম করতে হবে, তবে পরিশ্রমটা হতে হবে হচ্ছে কৌশলী হয়ে। আরো কিছু হচ্ছে আপনার প্রচুর ধৈর্য থাকতে হবে। হ্যাঁ, আপনি কিছুতেই যেমন আছে আমরা অনেকেই এখন একটা মানে ট্রেন্ড বা জেনারেশনের কথাই বলি না কেন, আমরাও হয়তো এই জেনারেশনের বাইরে না, তারপরে আমাদের পরেও একটা জেনারেশন আসছে যেখানে কি হচ্ছে আমরা কিছু হলেই কোনো কথা ছাড়াই আমরা কি হতাশ হয়ে পড়ি, ডিপ্রেশনে পড়ি, এই হয়েছে সেই হয়েছে, আমরা হুদায় হুদায় কোনো কারণ ছাড়াই মোটিভেশন খুঁজে বেড়াই। হ্যাঁ, তো আসলে আমার কাছে মনে হচ্ছে এটাও এক ধরনের রোগ। হ্যাঁ, এটাও বর্তমানে এক ধরনের রোগ। হ্যাঁ, সৃষ্টিকর্তা একটু তাকিয়ে দেখেন আশেপাশে আপনাকে আমাকে মানে অন্য অনেকের চেয়ে অনেক বেশি ভালো রাখছেন। সুতরাং এই সব হুদায় হাবিজাবি বিষয় নিয়ে মানে মাথা না ঘামিয়ে সবসময় আমরা ইতিবাচক যদি থাকতে পারি, আমরা আমাদের পরিশ্রমটাকে যদি করে যাই এবং মানে সৃষ্টিকর্তাকে যদি সবসময় স্মরণ করি, ওনার প্রতি যদি বিশ্বাস রাখি এবং যদি ধৈর্য ধারণ করে কাজ করে যেতে পারি, তাহলে ইনশাল্লাহ সফলতা আসবেই। আর আরেকটা বিষয় হচ্ছে পড়াশোনার ক্ষেত্রে বিসিএস এর ক্ষেত্রে বিশেষ করে যেটা প্রয়োজন সেটা হচ্ছে ধারাবাহিকতা। হ্যাঁ, আমি নিজেও খুব ধারাবাহিকতা মেনটেন করতে পারতাম এরকম না, কিন্তু আমার কাছে মনে হয়েছে যে এইটা আসলে প্রত্যেকের জন্যই খুব প্রয়োজন। আমরা অনেকে কি করি যে ধুমসে মাথার মধ্যে যখন মানে ওই যে বিসিএস পোকাটা আসে তখন কি করি, আরে লাগা বিসিএস আজকে থেকে সমানে পড়ে ফাটাই দিব, দিয়ে দেখা যাচ্ছে 10 দিন 15 দিন আপনি সেই পড়া পড়ছেন। হ্যাঁ, আরে আমার বিসিএস কে আটকায়, তারপরে 10-15 দিন আবার বাদ দিচ্ছেন, তখন আবার ওই 10-15 দিন পরে আপনি আবার হতাশ হয়ে গেছেন। তো এরকম বিসিএস প্রস্তুতির সময় বিভিন্ন রকম মানে অনেক সময় দেখা যাচ্ছে আপনি অসুস্থ হয়ে যেতে পারেন, কোন একটা প্রতিবন্ধকতা আসছে, এই হয়েছে সেই হয়েছে, এরকম অনেক কিছু থাকবেই। হ্যাঁ, লাইফ যখন আসে তখন সেখানে বিভিন্ন ধরনের মানে আপস ডাউনস এগুলো থাকবেই, তবে আমাদের চেষ্টা করা উচিত যত যাই হোক না কেন একটা নির্দিষ্ট ধারাবাহিকতা বজায় রাখার। হ্যাঁ, কোনো কারণে আপনার আজকে কোন একটা ফাংশন পড়ে গেছে বা আপনার কোন একটা মানে আপনার শরীর খারাপ, আপনার বাসায় কেউ অসুস্থ বা কোনো একটা প্রবলেম হয়েছে, হতেই পারে এরকম, তো ওই কয়টা দিন আপনি বাদই দেন। হ্যাঁ, মনে করেন যে মানে কোন একটা ঝামেলার জন্য আমি করতে পারিনি, কিন্তু ওইটার জন্য আপনি ধুর এবার বাদ দিয়ে দিলাম, সামনের বার এই এখন আর পড়বই না, ওইটা এরকম না। হ্যাঁ, আপনি যখনই হোক না কেন আপনার একটা নির্দিষ্ট ধারাবাহিকতা যাতে থাকে, আপনি অল্প অল্প করে পড়েন, যেহেতু আপনার হাতে যথেষ্ট সময় আছে। এই সময়টা যদি আপনি প্রতিদিন অল্প অল্প করেও পড়তে থাকেন, আপনি বিশ্বাস করেন আপনি বুঝতেও পারবেন আপনার সিলেবাস কোন পাশ দিয়ে শেষ হবে। আর আরেকটা বিষয় বলি, যারা কোর্সে ভর্তি হচ্ছেন বা হন, এই কোর্সে হোক যে কোর্সেই হোক, আমরা অনেকেই কোর্সে ভর্তি হই, হওয়ার পরে কি করি, হ্যাঁ বা কোনো একটা প্ল্যাটফর্মে থাকি, কিছুদিন ক্লাস করার পরে হারাই যায়। হ্যাঁ, তো এই হারাই গেলে দেখা যাচ্ছে পরবর্তীতে ওইভাবে কিন্তু আর রিকভারি করার সুযোগটা থাকে না। মানে আপনার মনের মধ্যে ইচ্ছা থাকলেও অনেক সময় পরিবেশের কারণে বা যে কারণেই হোক হয়ে ওঠে না। এই জন্য যদি আপনি কোনো প্ল্যাটফর্মের সাথে যুক্ত হন বা নিজে থেকেই যদি একটা রুটিন করে নেন, চেষ্টা করবেন অবশ্যই ক্লাসগুলো করার বা ধারাবাহিকতা মেনটেন করার। এই বিষয়টা যদি আপনার মধ্যে থাকে, দেখবেন অল্প অল্প করে প্রতিদিন গেইন করতে করতেও হ্যাঁ আপনি একটা সময় পরে খুব অল্প সময়ের মধ্যেই আপনার সবকিছু খুব সুন্দরভাবে শেষ হয়ে যাবে। তাহলে যে বিষয়গুলো বললাম যে বিসিএস এর ক্ষেত্রে অবশ্যই আমাদেরকে কি করতে হবে, হ্যাঁ সৃষ্টিকর্তাকে সবসময় স্মরণ করতে হবে এবং সৃষ্টিকর্তাকে মানে সৃষ্টিকর্তার কাছে বেশি বেশি চাইতে হবে। হ্যাঁ, যে আল্লাহ তাআলা আমার হচ্ছে এই বিষয়টা আমার মনের চাওয়া, হ্যাঁ তুমি আমার এই বিষয়গুলোকে পূরণ করে দাও, আর এটার জন্য আমার যতটুকু পরিশ্রম করার যা করার আমি করে যাচ্ছি। তাহলে আপনার হচ্ছে ভাগ্য বাড়ি দিকে এটার জন্য আল্লাহর কাছে চাইতে হবে। আপনি পরিশ্রম করবেন যথাযথ, হ্যাঁ কৌশলী হয়ে পরিশ্রম করবেন, আপনি ধৈর্য ধারণ করবেন এবং ধারাবাহিকতা মেনটেন করার চেষ্টা করবেন। এই বিষয়গুলো মনে হচ্ছে খুব কঠিন, আসলে আপনি শুরু করে দেখেন, শুরু করলে কিন্তু খুব বেশি কঠিন হবে না ইনশাল্লাহ। হ্যাঁ,
কারণ আমরা যারা এই পজিশনে আসছি আমাদের কাছে একসময় মনে হচ্ছিল যে এটা আমি কোনোভাবেই সম্ভব না আমার দ্বারা বিসিএস ক্যাডার হওয়া, আমি কিভাবে বিসিএস ক্যাডার হওয়া, আমি তো এইটাই করতে পারি না, আমি তো ওইটাই করতে পারি না, আমি তো সকালে ঘুম থেকে উঠতে পারি না, আমার তো এই সমস্যা আছে। হ্যাঁ, কত রকমের আপনি কম বেশি সবাইকে জিজ্ঞেস করে দেখেন, সবারই কিন্তু এরকম। হ্যাঁ, তো এই জন্য কেউ আশাহত না হয়। হ্যাঁ, আমরা যদি বিসিএস এর জন্য প্রস্তুতি নেই, আবার এরকম কেউ শিওর হয়ে বলতে পারবে না যে আমি বিসিএস ক্যাডার হবই। আমিও কখনো বলতে পারি না যে আমি বিসিএস ক্যাডার হবো, ইভেন আমি বলি নাই যে আমি বিসিএস ক্যাডার হওয়ার মতন যে আমার একটা আমি এটা কখনো বুঝি নাই। এখন দেখেন, বিসিএস না হোক আপনার কিন্তু কি ক্যাডার না হোক, নন ক্যাডারে অনেক চাকরি আছে, নন ক্যাডার না হোক এর বাইরেও অনেক চাকরি আছে, কিন্তু আপনি যদি পরিপূর্ণ একটা প্রস্তুতি নিতে পারেন এবং যদি বিশ্বাসটা রাখেন, হ্যাঁ, আপনার কোনো না কোনো একটা চাকরি হবে ইনশাল্লাহ। আচ্ছা, এখন আসি হচ্ছে কৌশল বললাম টিপস ট্রিক্স এন্ড গাইডলাইন। তো আপনারা এইটার জন্য টিপস ট্রিক্স গাইডলাইন গুলো কি? টিপস ট্রিক্স গাইডলাইন হচ্ছে যে আপনাদের বিভিন্ন সময়ে শত শত প্রশ্ন আমাদের সামনে এসে হাজির হয়। প্রশ্নগুলো কিরকম থাকে যে ভাইয়া বিসিএস প্রস্তুতি, হ্যাঁ ভাইয়া বিসিএস প্রস্তুতি কিভাবে শুরু করব, ভাইয়া বিসিএস প্রস্তুতির জন্য কি কি বই পড়া উচিত, ভাইয়া আমরা যারা অনার্সে আছে অনার্সে থেকেই শুরু করব কিনা, তারপরে হচ্ছে প্রিলি লিখিত একসাথে নিব কিনা, এগুলো কিছু কিছু লিখে রাখছি। এর বাইরেও যখন এগুলো হচ্ছে প্রাথমিক কিছু প্রশ্ন, যে ভাই আমি জাতীয় বিশ্ববিদ্যালয়ে পড়ছি, আমার দ্বারা বিসিএস সম্ভব কিনা, হ্যাঁ, তারপরে আমার সিজিপি এত, আমি কি বিসিএস মানে করতে পারবো কিনা, এগুলো হচ্ছে কমন কিছু প্রশ্ন। এর বাইরেও যখন আমরা সাবজেক্ট ভিত্তিকে চলে যাই তখন অনেক ধরনের প্রশ্ন থাকে। হ্যাঁ, সেটা হচ্ছে ভাইয়া পড়ার রুটিন কেমন হবে, ভোকাবুলারি কেমন পড়বো, কিভাবে মনে রাখবো, নিউজ পেপার পড়বো কিনা, প্রশ্ন বিশ্লেষণ কিভাবে করব, কোন সাবজেক্টের জন্য কিভাবে রিভিশন করব, কি কি নোট করব, কি কি বাদ দিতে হবে, তারপরে ভাইয়া কোন সাবজেক্টের ক্ষেত্রে এক্স্যাক্টলি কি কি পড়তে হবে, ভাইয়া আপনারা কিভাবে পড়তেন, ভাইয়া নোট কিভাবে করতেন। মানে আমি জাস্ট কয়েকটা কমন কিছু বললাম, এর বাইরেও দেখবেন আপনাদের শত শত প্রশ্ন আছে। তো এই যে প্রশ্নগুলোর উত্তর, হ্যাঁ, ছোট ছোট এক একটা প্রশ্নের উত্তর কিন্তু এক একজনের জন্য অনেক বড় কিছু হয়ে দাঁড়াতে পারে। হ্যাঁ, যে এইটার যদি সঠিক আপনি গাইডলাইন পান, যেমন বিসিএস প্রস্তুতি কিভাবে শুরু করবেন, এটাই অনেকের কাছে একটা বিরাট পাওয়া। কারণ আপনি যদি জেনে বুঝে নিয়ে শুরু করেন, একটা কথা আছে না যে আপনি যদি যথাযথভাবে প্ল্যানিং করে কোনো একটা কাজে হাত দেন, এর অর্থ হচ্ছে আপনার কাজটা 50% শেষ হয়ে গেছে। কিন্তু আপনি যদি এলোমেলো ভাবে শুরু করেন তাহলে কিন্তু আস্তে আস্তে ওইটার মধ্যে আপনি আরো পেঁচিয়ে যাবেন। তো এরকম মানে প্রায় যত প্রশ্ন আছে আপনাদের, এই প্রশ্নগুলো নিয়ে আপনাদের একটা সেগমেন্টই আছে আমাদের এই কোর্সের মধ্যে। দেখবেন একটা কোর্সের মধ্যে আলাদা একটা সেগমেন্ট আছে, সেই সেগমেন্টের নাম হচ্ছে টিপস ট্রিক্স এন্ড গাইডলাইন। প্রায় 40টার মতন ছোট ছোট এরকম বিষয় শেয়ার করা আছে, যেগুলো আমি অলরেডি বললাম। লিখিতের জন্য যদি বলি যে লিখিতের জন্য আপনার খাতার উপস্থাপনা কেমন হবে, হ্যাঁ, আপনার ফোকাস রাইটিং আপনি কিভাবে লিখবেন, আপনার কোন একটা বিষয়ে সেরকম কোনো জ্ঞান নাই, জাস্ট কোনো একটা নির্দিষ্ট কমন টপিক আছে, সেই কমন টপিককেই কেন্দ্র করে আপনি ওই বিষয়ের উপরে কিভাবে বিস্তারিত লিখে আসতে পারেন, আপনি খাতায় ছক, ডাটা, চার্ট, টেবিল এইগুলো দিবেন কিনা, বা দিলে ওইগুলো কিভাবে উপস্থাপন করবেন, আননোন যদি কোনো টপিক আসে সেটাকে আপনি কিভাবে গুছিয়ে লিখে আসতে পারবেন, কোনো বিষয় সেরকম কোনো আপনার ধারণা নেই, হ্যাঁ, জাস্ট ছোট্ট একটু বিষয় আছে কিন্তু সেটাকে ইলাবোরেট করে আপনাকে লিখতে হবে, সেটা আপনি কিভাবে লিখবেন, মানে অনেক 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 বিষয় আছে। হ্যাঁ, আপনার বেসিক অংশগুলো আপনি কিভাবে ডেভেলপ করতে পারেন, এখন থেকে কিভাবে নিজেকে গোছায় রাখতে পারবেন, কিভাবে সবসময় নিজেকে মোটিভেট করবেন। অর্থাৎ আমরা প্রিলিমিনারির জন্য বলি, লিখিতর জন্য বলি, পড়ার বাইরের কিছু বলি, হ্যাঁ, নির্দিষ্ট গাইডলাইনের কথা বলি, রুটিন, রিভিশন ইত্যাদি যা কিছু বলি না কেন, এই প্রত্যেকটা বিষয়ের যে যে বিষয়গুলো মানে শুধুমাত্র আমরা কি কোর্সের মধ্যে যে শুধুমাত্র আপনাদেরকে পড়া দিচ্ছি নিচ্ছেই হবে না, আপনাদেরকে একটা নির্দিষ্ট গাইডলাইনের মধ্যে থেকে বা আপনাদেরকে শুরু থেকে শেষ পর্যন্ত, হ্যাঁ, একটা অবজারভেশনের মধ্যে রেখে আপনারা কিভাবে পরিপূর্ণভাবে নিজেদেরকে তৈরি করতে পারেন এবং পরীক্ষায় কাঙ্ক্ষিত সাফল্য পেতে পারেন, সেইভাবে আপনাদেরকে অনুপ্রাণিত করা এবং সেইভাবে পড়াশোনা করানোটাই কিন্তু আমাদের মূল লক্ষ্য। হ্যাঁ, তো এরকম বেশ কিছু টিপস ট্রিক্স এবং গাইডলাইন, হ্যাঁ, এইগুলো হচ্ছে শেয়ার করা আছে। আপনারা যদি মানে অলরেডি যারা যুক্ত আছেন তারা তো জানেন, যারা জানেন না তারা আমাদের যে ফেসবুক পেজ আছে ক্যাডার্স বিসিএস কেয়ার, ওই পেজে এসে একটু নক করতে পারেন যে ভাই আপনাদের যে রুটিনটা দেন, ওই রুটিনের মধ্যেই দেখবেন যে প্রথমেই প্রিলিমিনারির 120টা ক্লাস, মানে প্রিলি এবং লিখিত কমন টপিক, তারপরে লিখিত স্পেশাল 10টা ক্লাস আছে, আর এরকম টিপস ট্রিক্স এবং গাইডলাইন মূলক 40টা বা 50টা মানে শুধু টপিকের নাম লেখা আছে। এই টপিকগুলো আমরা ছোট ছোট ভিডিওর মাধ্যমে এসে মানে ছোট ছোট ভিডিওর মাধ্যমে ওই গ্রুপে, যে গ্রুপে আপনাদের ক্লাস হবে সেই গ্রুপে আমরা শেয়ার করে দিব। আর শুধু যে এখানে 40টা বা 50টা ভিডিও শেয়ার করা হবে এরকম না, আপনাদের যত প্রশ্ন আছে, ইভেন এই যে আজকে বললাম আপনাদের কাছে অনেকগুলো প্রশ্ন করতে বলছে, আমি এখনো সবগুলো হয়তো বা চেক করার সুযোগ পাইনি। আপনাদের যত প্রশ্ন আছে বিসিএস প্রিলি লিখিত বা বিসিএস সম্পর্কিত বা আপনাদের ওভারঅল মনের মধ্যে যত প্রশ্ন আছে, এই প্রশ্নগুলোর উত্তর কিন্তু আমরা এই টিপস গাইডলাইনের মধ্যে অ্যাড করে আপনাদেরকে সব ওই কোর্সের মধ্যে দিয়ে দেওয়ার চেষ্টা করব। হ্যাঁ,
আচ্ছা, শিক্ষার্থীদের প্রশ্নোত্তর, ওই যে এই টিপস গাইডলাইনের মধ্যেই তো বললাম যে আপনাদের শিক্ষার্থীদের যত প্রশ্ন আছে সব প্রশ্ন হ্যাঁ আমরা মানে ওই কোর্সের মধ্যে দিব। ইভেন আমাদের এই পেজের সাথেও যারা যুক্ত আছে হ্যাঁ, বা যদি কোনো কিছু জানার প্রয়োজন হয় আমাদেরকে প্রশ্ন করে রাখবেন, আমরা যেভাবেই হোক আপনাদের কাছে প্রোভাইড করার চেষ্টা করব। আরেকটা হচ্ছে বুক লিস্ট। হ্যাঁ, বুক লিস্ট আমাদের বুক লিস্ট হচ্ছে আপনাদের পেজে আমরা শেয়ার করে দিব। হ্যাঁ, মানে পেজে অলরেডি শেয়ার করা আছে, যারা পাননি তাদের জন্য আবারও পেজে অথবা আপনাদের যে গ্রুপ আছে সেখানে আমরা বুক লিস্টটা শেয়ার করে দিব। মানে আমরা নিজেদের মতন করে আমরা যারা এখানে ক্লাস নিচ্ছি তাদের মতামত নিয়ে, সবার মতামত নিয়ে একটা আদর্শ বা একটা উত্তম বুক লিস্ট দেওয়ার চেষ্টা করেছি। যারা একেবারে শুরু থেকে প্রস্তুতি নিতে যাচ্ছেন তারা এই বইগুলো সাথে রাখতে পারেন। আর কখন শুরু এটা নিয়েও আমরা একটা রাখবো, যে কখন শুরু এটা নিয়েও অনেকের অনেক মতভেদ আছে। কেউ কেউ বলে থাকেন যে হচ্ছে অনার্স এর পরে শুরু করলেও হয়, কেউ কেউ বলেন ফার্স্ট ইয়ার থেকে, কেউ কেউ বলেন থার্ড ইয়ার ফোর্থ ইয়ার থেকে। তো এটা নিয়েও কোনো একটা ভাইয়া বা আপু আপনাদেরকে বিস্তারিত আলোচনা করবেন। আর আপনাদের এই মুহূর্তে যদি কোনো প্রশ্ন থেকে থাকে, এই মুহূর্তে আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে, শিক্ষার্থীদের প্রশ্নোত্তর, আপনাদের যদি যে কোনো প্রশ্ন থাকে সেই প্রশ্নগুলো কাইন্ডলি একটু কমেন্টে লিখে ফেলেন। আমি প্রশ্নগুলো দেখে মানে এইটার জন্য মানে এটার উপরে কিছু আলোচনা করি, বা এটার উপরে পরবর্তীতে কখন কিভাবে আমরা কি যাবো সেটা একটু দেই। আর হচ্ছে কোর্স সম্পর্কিত, আমাদের কোর্স সম্পর্কিত, অর্থাৎ আজকে আমাদের কি প্রাথমিক আলোচনামূলক ক্লাস হলো। আপনাদের কোর্স মানে আমাদের এই কোর্স সম্পর্কিত যদি কারো কোনো প্রশ্ন জানার থাকে সেটাও একটু করতে পারেন। যেহেতু আমরা ক্লাসের শেষ পর্যায়ে চলে এসেছি, আপনাদের বিসিএস বা ওভারঅল কোনো প্রশ্ন থাকলে সেটাও একটু নিব। প্লাস পাশাপাশি কোর্স সম্পর্কিত যদি আপনাদের কারো কোনো প্রশ্ন থাকে সেই প্রশ্নগুলো একটু করেন, আমি কমেন্টগুলো একটু চেক করি। আমি একটু কমেন্টগুলো চেক করে নিই। হ্যাঁ, রুটিন চাই, যাদের রুটিন প্রয়োজন বা যে কোনো কিছু জানার প্রয়োজন আমাদের পেজ ক্যারিয়ার বিসিএস কেয়ার পেজে মেসেজ করেন, ওইখান থেকে আপনাদেরকে সব দিয়ে দেওয়া হবে ইনশাল্লাহ। স্যার মাত্র অনার্স ফাইনাল এক্সাম দিছি, এখন থেকে মোটামুটি দিনে কত সময় পড়া লাগতে পারে বিসিএস এর জন্য? পড়ার নির্দিষ্ট কোনো সময় আসলে বলা মুশকিল, মানে কতক্ষণ পড়তে হবে এটা আসলে বলা মুশকিল। ইভেন দেখেন আমাদের যে এগুলো হচ্ছে কমন প্রশ্ন। হ্যাঁ, এই জন্যই বললাম যে আপনারা আমাদের এই কোর্সের মধ্যে টিপস টিক্স এবং গাইডলাইন মূলক যে অংশটা আছে, আমার মনে হয় এইটার মধ্যে দেখলেই আপনাদের যত প্রশ্ন আছে আপনারা সব প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। মানে ওইখানে দেখবেন যে সবগুলো টপিক ওখানে লেখা আছে, কতক্ষণ পড়া উচিত। পড়ার আসলে নির্দিষ্ট কোনো সময় বলা মুশকিল, কারণ এটা ব্যক্তিভেদে নির্ভর করবে, পরিবেশ ভেদে নির্ভর করবে। তো এগুলো নিয়ে আমরা আলোচনা করবো ইনশাল্লাহ। বিশেষ প্রস্তুতিটা সব জায়গায় অ্যাপ্লাই করতে পারবেন? হ্যাঁ ইনশাল্লাহ, বিশেষ প্রস্তুতিটা যদি আপনি যথাযথভাবে নিতে পারেন, এই প্রস্তুতির ধরন অনুযায়ী বা এই প্রস্তুতিকে কাজে লাগিয়ে আপনি সব জায়গায় এই বিষয়গুলোকে অ্যাপ্লাই করতে পারবেন। বিশেষের জন্য করতে কত সময় আছে স্যার? আচ্ছা ভাই, এখনো তো সার্কুলার তো দেয় নাই। হ্যাঁ, এটা অনেক সময় পাবেন। নর্মালি এই বিসিএসটা কখন হচ্ছে সেটা একটু খেয়াল করেন, তাহলেই বুঝতে পারবেন। ফুল বুক লিস্ট চাই ভাইয়া, পেজে মেসেজ করেন ভাইয়া। স্যার ইংলিশ স্পেলিং কোথা থেকে পড়বো? হ্যাঁ, এই যে মুখস্থ অংশের জন্য একটা জিজ্ঞেস করছেন যে এই যে ভোকাবুলারি স্পেলিং, হ্যাঁ এগুলো আমরা কি বলি, এগুলো হচ্ছে মুখস্থ অংশ। হ্যাঁ, বাংলার ক্ষেত্রে যেমন আছে সমার্থক শব্দ, বিপরীতার্থক শব্দ, বাক্য সংকোচন, বাগধারা, তারপরে হচ্ছে পারিভাষিক শব্দ। হ্যাঁ, ইংলিশের ক্ষেত্রে অনুরূপ ভাবে সিনোনিম, অ্যান্টোনিম, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, তারপর হচ্ছে ইডিয়ম এন্ড ফ্রেজ, তারপর হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। এই যে অংশগুলো, এগুলো কি? এগুলো হচ্ছে মুখস্থ অংশ। এখন অনেকেরই প্রশ্ন থাকে যে ভাই মুখস্থ অংশ তো হিউজ পরিমাণে বইয়ে দেয়া, তো এগুলোর জন্য কি আমরা মানে বইয়ে যা আছে সবই পড়বো, নাকি এগুলো কমন পাওয়ার জন্য আসলে কতটুকু পড়া উচিত? এটার জন্য মানে কোন বই পড়বো? হ্যাঁ, বা এটার জন্য এক্স্যাক্টলি আপনাদের দিক নির্দেশনা কি? এটা থেকে বিগত বছরের প্রশ্ন পড়লে কি কমন পাওয়া যায় কি যায় না? হ্যাঁ, এরকম বিভিন্ন প্রশ্ন আছে। যেমন এইটার জন্য অনেকে অনেক কিছু পড়তে পারেন। আমার কাছে যেমন মনে হয়, যদি কেউ ভিতর থেকে যাই পড়েন বা না, মনে রাখার জন্য অন্তত পক্ষে প্রিভিয়াস ইয়ারের প্রশ্নগুলো যদি কেউ মনে রাখতে পারেন, তাহলে বাংলা এবং ইংরেজির মুখস্থ অংশ মিলে যদি 15টা প্রশ্ন হয়, আপনি দেখবেন 12, 13, 14টা আপনি এখান থেকে কমন পেয়ে গেছেন। দেখেন আপনাদের মানে খন্ড খন্ড কিছু প্রশ্ন আসছে, যে প্রশ্নগুলোর উত্তর অলরেডি দেওয়া হয়েছে, বা ওই প্রশ্নগুলো যেমন হচ্ছে ম্যাথের জন্য কোন বইটা ভালো হবে, এই যে আমি বললাম আমাদের বুক লিস্টার মধ্যে শেয়ার করা হয়েছে, ওইটা দেখলে আপনি খুঁজে পাবেন। এক্সাম কিভাবে হবে? প্রতি সপ্তাহে কি এক্সাম হবে ভাইয়া? হ্যাঁ,
এক্সামের বিষয়টা, হ্যাঁ, এটা হচ্ছে আমি পরবর্তী ক্লাসগুলোতে আরো ডিটেলসে জানাই দেবো। হ্যাঁ, আপনাদের গ্রুপে, যেহেতু আজকের ক্লাসটা মেইনলি হচ্ছে পেজে নিলাম, এই জন্য ইন টোটালি সব আলোচনা করলাম না। গ্রুপে যখন আপনাদের ক্লাস নিব আলাদাভাবে, তখন গ্রুপের কিছু দিক নির্দেশনা আমি বলে দিব, যেমন ক্লাসের শুরুতেই এসে মানে কিভাবে ক্লাসে জয়েন করবেন, হ্যাঁ, তারপরে ওই যে একটা রাশেদ ভাই অলরেডি আপনাদেরকে একটা ইয়ে দিচ্ছেন যে ক্লাসে এসে কিভাবে আপনার হাইলাইট, মানে এই ক্লাস থেকে বা এই গ্রুপ থেকে যে কোনো কিছু যদি আপডেট দেওয়া হয়, সেটা ক্লাস হোক বা কোনো নির্দেশনা হোক বা কোনো পোস্ট হোক, হ্যাঁ, সাথে সাথে আপনি কিভাবে দেখতে পাবেন, হ্যাঁ, ফেসবুকে ঢুকলে কিভাবে সেটা সাথে সাথে দেখতে পাবেন। তারপরে হচ্ছে ওই যে এক্সাম আসলে কিভাবে দিবেন, এক্সাম দেওয়ার প্রসিডিউরটা কি, ক্লাস কোন সময় হবে, অর্থাৎ যত প্রকার ক্লাস সম্পর্কিত বা নোট সম্পর্কিত, ফাইল সম্পর্কিত যত প্রকার আপডেট, হ্যাঁ, এবং গ্রুপ সম্পর্কিত আপনাদের যা যা জানার প্রয়োজন বা এই গ্রুপে মানে ক্লাস করা থেকে শুরু করে A to Z যা কিছু আছে সবকিছু আরেকটা ক্লাস আমি বলে দেওয়ার চেষ্টা করবো। যেহেতু আজকে আমি মানে ফেসবুক পেজ থেকে ক্লাস নিচ্ছি, তাই এই ডিটেলসে সব বললাম না। যখন আপনাদের পেইড গ্রুপে আলাদাভাবে ক্লাস নেব, ওই ক্লাসটাতে আমি সব ডিটেলস আলোচনা করার চেষ্টা করবো। হ্যাঁ, এখন শেষ মুহূর্তে এসে আপনাদের যদি কারো কোনো প্রশ্ন থাকে, হ্যাঁ, একটু প্রশ্নগুলো করেন ভাইয়া। আমরা ক্লাসের প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। এখন আমাকে একটু কাইন্ডলি জানান, আজকের ক্লাসে আমি শুরু থেকে এখনো পর্যন্ত যা যা আলোচনা করেছি, হ্যাঁ, আপনাদের মানে ক্লাসটা কেমন লাগলো, ভালো লেগেছে কিনা? শুরু থেকে এখন পর্যন্ত যা যা আলোচনা করেছি, ক্লাসটা আপনাদের ভালো লেগেছে কিনা এটা কাইন্ডলি একটু জানাই দেন। বা আপনাদের শেষ মুহূর্তে এসে ক্লাসের শেষে চলে এসেছে আমরা, আপনাদের কারো কোনো প্রশ্ন আছে কিনা, কারো কোনো প্রশ্ন বা জিজ্ঞাসা আছে কিনা এটা একটু জানান। ভাইয়া পড়লে মনে থাকে না, বেশি কিভাবে পড়লে মনে রাখা যায় একটু বলেন। পড়লে মনে থাকে না, এটাও একটা কমন প্রশ্ন যে ভাইয়া পড়া মনে রাখবো কিভাবে, পড়াতে বারবার ভুলে যায়। এটার জন্য আমরা কিছু টিপস ট্রিক্স মনে রাখতে পারি। তো এগুলো আসলে একটা ক্লাস আমি জাস্ট প্রশ্নগুলো নিচ্ছি যে আলাদা কোনো প্রশ্ন আছে কিনা, হ্যাঁ, এটাও আমরা আলাদাভাবে শেয়ার করে দিব ভাইয়া। যে প্রথম পজিটিভ দিকটা হচ্ছে আপনি যে পড়াশোনা করছেন বিধায় আপনার মনে থাকছে না, যদি না পড়তেন তাহলে তো মানে মনে রাখার কোনো প্রশ্নই আসছে না, এটা একটা পজিটিভ দিক যে আপনি পড়াশোনা করছেন। দ্বিতীয়ত, আমরা পড়াশোনা করি কিন্তু মনে রাখার জন্য বিশেষ কিছু টিপস ট্রিক্স ফলো করা যেতে পারে, ওই বিষয়গুলো খেয়াল করি না। যেমন হচ্ছে আলাদা করে মার্কিং করা, কোন পড়াটা আপনার একবার পরেই মনে থাকে, কোনটা বেশিবার বারবার পড়তে হবে, বা কোনটা এখন দেখে মনে হচ্ছে আপনি নির্দিষ্ট সময় পরে ভুলে যাবেন। এমসিকিউ পড়ার নির্দিষ্ট টেকনিক আছে, এমসিকিউ যদি আপনি যথাযথ নিয়মে পড়তে পারেন তাহলে পড়া মনে রাখার আপনার মানে ইয়েটা খুব বেশি বেড়ে যায়। তারপরে পড়াটার সাথে সাথে রিভিশন করা, আমরা অনেকেই যেটা ম্যাক্সিমাম মানে বাংলাদেশের প্রেক্ষাপটে আমার মনে হয় ম্যাক্সিমাম স্টুডেন্ট যেটা করে না। হ্যাঁ, যদি আপনি যে কোনো একটা পড়া পড়ে সাথে সাথে না দেখে বলার চেষ্টা করেন, দেখবেন সেটার ক্ষেত্রে আপনার পড়াটা অনেক বেশি মনে থাকবে। জাস্ট আমি 2-3টা বললাম, এরকম আরো বেশ কিছু টেকনিক আছে। এই টেকনিকগুলো যদি আপনি পড়ার সময় অ্যাপ্লাই করতে পারেন, তখন দেখবেন যে আপনার পড়াগুলো খুব ভালোভাবে মনে থাকবে ইনশাল্লাহ। আচ্ছা আচ্ছা স্যার, বুক লিস্টে কয়েকটা করে বইয়ের নাম আছে, আমি যে কোনো একটা বই কিনলেই হবে আমার ইচ্ছা মতো? জি ভাইয়া, যে কোনো কিনলেই হবে। যে আমি আবারও বলছি, বইয়ের থেকে মানে কোন বই পড়বেন তার থেকে বেশি জানা গুরুত্বপূর্ণ ওই বইয়ের ভিতরে কি কি পড়বেন, হ্যাঁ, কি কি পড়বেন, কি কি বাদ দিবেন, এটা যদি জানেন তাহলে কম বেশি সব বই সমান। ক্লাস রাতে নিয়ে খুব ভালো লাগছে। জি স্যার, ক্লাস থেকে ভালো লাগছে ইনশাল্লাহ। আপনাকে সবসময় বেশ বেশ ধন্যবাদ ভাইয়া। রুটিনটা দিয়েন। ইংরেজি অনুবাদের জন্য কোন বই নিব? আচ্ছা, লিখিতের জন্য এক্সাক্ট মনে হয় আমাদের বুক লিস্ট শেয়ার করা নাই, আমরা লিখিতের জন্য একটা বুক লিস্ট শেয়ার করে দিব। ক্লাস ইনফরমেশন ক্লাস ভালো আছে। ক্লাস কি 1 ঘন্টা হবে? ক্লাস নরমালি 1 থেকে 1.5 ঘন্টার মতন হবে। হ্যাঁ, এটা আসলে নির্দিষ্ট সময় বেঁধে দেওয়া মুশকিল, কারণ সব ক্লাসের টপিক একরকম না, বুঝতে পারছেন? যে কোনো কোনো ক্লাসের টপিক আছে 1 ঘন্টার আগেও শেষ হতে পারে, আবার এমন কোনো ক্লাসের টপিক আছে যেটা দেখা যাচ্ছে 2-2.5-3 ঘন্টা নিলেও শেষ করা যাবে না। তবে আমাদের ক্লাসগুলো রেঞ্জ হবে 1 থেকে 1.5 ঘন্টার মধ্যেই, একটু কম বেশি হতে পারে। আলহামদুলিল্লাহ, ক্লাস ভালো লেগেছে। ক্লাস ভাইয়া ক্লাস সকাল অথবা রাতে নিলে ভালো হয়? ক্লাসের সময়টা নিয়ে প্রশ্ন আসা খুবই স্বাভাবিক, কারণ হচ্ছে আগামীকাল থেকে মানে রোজা শুরু হচ্ছে, তারাবির নামাজ কালকে থেকেই পড়তে হবে। তো ক্লাসের সময়টা আমরা আলোচনা করে আপনাদের জন্য সুবিধা হয় এরকম একটা সময় আমরা জানাই দিব। হ্যাঁ, এরকম একটা সময় ঠিক করে গ্রুপে আমরা পোস্ট করে জানাই দিব। একটা করে ক্লাস হয়, ক্লাসের দেখেন আপনাদের গ্রুপে সবকিছু শেয়ার করা আছে। হ্যাঁ, কখন ক্লাস হবে, কি হবে না হবে, আমরা সমস্ত কিছু দরকার হয় আরেকটা পোস্টের মাধ্যমে। যেহেতু আজকে প্রথম ক্লাস হলো, অনেকেই আগে থেকে উপস্থিত ছিলেন না, আজকে থেকে নতুন করে ক্লাস শুরু করেছেন। তো ক্লাস সংক্রান্ত, ক্লাসের সময় সংক্রান্ত, নিয়মাবলী সংক্রান্ত সবকিছু মিলে আমরা একটা পোস্টে সবকিছু শেয়ার করে দিচ্ছি। হ্যাঁ, আপনাদের ওইখানে সব পাবেন। আর যদি তারপরেও আপনাদের যে কোনো সমস্যায়, আপনাদের যে কোনো প্রশ্ন, যে কোনো সমস্যায়, যে কোনো প্রয়োজনে আপনারা সাথে সাথে আমাদের যে পেজ আছে ক্যাডার্স বিসিএস কেয়ার, এই পেজে মেসেজ করলেই আমরা ওইখান থেকে আপনাদের সকল সমস্যার সমাধানের চেষ্টা করব। বুক লিস্ট কিছু কিছু বিষয়, যে বুক লিস্ট কোথায় শেয়ার করছেন ভাইয়া, কিছু কিছু বিষয় এখন আমরা শেয়ার করি নাই। আজকের ক্লাসে অনেক প্রশ্ন আসবে জানতাম, এই প্রশ্নগুলো টুকে নিয়ে এখান থেকে আমরা পরবর্তীতে আজকে আবার সব শেয়ার করে দিব আপনাদের গ্রুপে। আর পেজে অলরেডি শেয়ার করা আছে, যারা পান নাই পেজেও শেয়ার করে দিচ্ছি।
ক্লাস রুটিনটা কোথায় পাবো? পেজে মেসেজ করেন, স্যার ক্লাসগুলো কি রেকর্ড থাকবে, আমি যদি টাইমলি জয়েন করতে না পারি ক্লাস কি পরে করতে পারবো কিনা? অবশ্যই ভাইয়া, মানে সবার পক্ষে আসলে একদম এক্সাক্ট টাইমে ক্লাস করা সম্ভব হয়ে ওঠে না, হ্যাঁ, বা অনেকে আমরা বিভিন্ন সময় বিভিন্ন সমস্যার সম্মুখীন হই। এই জন্য যদি কেউ যথাসময়ে ক্লাস করতে না পারেন, এটা নিয়ে কোনো চিন্তা নেই, আপনি পরবর্তীতে আপনার সুবিধাজনক যে কোনো সময়ে ক্লাস দেখে নিতে পারেন, হ্যাঁ, ক্লাসগুলো সব রেকর্ড থাকবে। তো একটা মেসেঞ্জার গ্রুপ করলে খুব হেল্প হবে। আমি এইটার পক্ষপাতী না ভাই, মেসেঞ্জার গ্রুপ করার পক্ষপাতী না, কারণ মেসেঞ্জার গ্রুপে পড়াশোনার চেয়ে মানে কি জ্ঞানজাম বেশি হয়, হ্যাঁ। যদি আপনারা কেউ করে এটা মেনটেন করতে পারেন, তবে সেখানে আমাদের কাউকে ইনভলভ করবেন না, হ্যাঁ। কারণ এইখানে আমি এর আগে আমার এই অভিজ্ঞতাটা খুবই তিক্ত। আমি বেশ কয়েকটা মানে গ্রুপে ক্লাস এরকম নিয়েছিলাম যেখানে শুধু পড়াশোনা না, একজন আরেকজনের সাথে শুধু মানে কি বাজাবাজির মধ্যেই থাকে, হ্যাঁ। তো এইটা আপনারা যদি মেনটেন করতে পারেন খুবই ভালো। তবে আমরা এক্স্যাক্টলি কোনো গ্রুপ বা আলাদা মেসেঞ্জার গ্রুপ এগুলোর মধ্যে কিছুতে থাকবো না। আপনাদের যা কিছু সবকিছু আপনাদের এই ফেসবুক গ্রুপের মধ্যেই পেয়ে যাবেন, মানে যেখানে ক্লাস হবে আপনাদের আর কি, হ্যাঁ, সেখানেই সবকিছু পাবেন। অনেক ভালো লাগে আপনার ক্লাস, ধন্যবাদ ভাইয়া। ক্লাসের রুটিনটা পিডিএফ করে দিলে ভালো হবে। হ্যাঁ ভাইয়া, ক্লাসের রুটিনটা আচ্ছা ঠিক আছে, ক্লাসের রুটিনটা পিডিএফ করে আমরা আপনাদের ওই যে গ্রুপ আছে যেখানে ওখানে শেয়ার করে দিব। ভাইয়া কোর্স ফি কত ভাইয়া ইত্যাদি বিষয়ে আমরা পাবলিকলি না বলি, আপনার যে কোনো কিছু জানার থাকা হলে আপনি ওই যে পেজে একটু মেসেজ করেন, ওইখান থেকে আপনাদেরকে রিপ্লাই করে দেওয়া হবে। আচ্ছা, আমি কথা বলার সময় মনে হয় খুব রুক্ষ ভাবে থাকি আর কি, ক্লাস নেওয়ার সময় আমি জানি না কেন এরকম হয়। তো শেষ মুহূর্তে একটু হাসি মুখে ক্লাসটা শেষ করতে যাচ্ছি। আপনাদের যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে একটু প্রশ্ন করেন, কিছু জানার থাকে, আর যদি না জানার থাকে তাহলে আপাতত আমাকে ঈদ মোবারক জানান। আজকের মতো বিদায় জানাই দেন। 1 ঘন্টা 10 মিনিট হয়ে গেছে, হ্যাঁ। যদি কারো কোনো প্রশ্ন বা জিজ্ঞাসা থাকে ভাইয়া বলেন, আর যদি না থাকে আজকের মতো আমরা শেষ করে দিই। পিলিতে যে ভিডিও টপিক পড়তে হবে এমন ভিডিও করছে, রিটেনের যে কোন টপিক পড়তে হবে ভিডিও করেন। আচ্ছা, রিটেনের জন্য এটা এক্স্যাক্টলি টপিক বলাটা একটু মুশকিল, এটা কিছু কিছু বিষয় আছে সাম্প্রতিকের সাথে যায়, হ্যাঁ, তারপরেও এটার উপর ওভারঅল একটা গাইডলাইন মূলক ভিডিও দেওয়ার চেষ্টা করব। আপনারা নোট দিবেন কোন? আমাদের এক্স্যাক্টলি নোট দেওয়ার সেরকম কথা ছিল না যে এক্স্যাক্টলি নোট দিবে, তবে প্রত্যেকটা ক্লাসের, হ্যাঁ, প্রত্যেকটা ক্লাসে আমরা লাস্ট যে ব্যাচটা শেষ করেছি 46তম, লাস্ট জাস্ট কয়েকটা ক্লাস বাকি আছে, আর সেখানে প্রত্যেকটা ক্লাসে ভাইয়া পুরা নিজেদের মতন করে, হ্যাঁ, নিজেদের মতন করে একটা আউটলাইন দাঁড় করে একটা নোট করেছেন, হ্যাঁ, ওইটা আবার প্রত্যেকটা ক্লাসে শেয়ার করে দিয়েছেন। সুতরাং আপনারা বলতে পারেন যে প্রত্যেকটা ক্লাসে আপনাদের সামারি হোক বা বিশ্লেষণমূলক হোক একটা নোট পাবেন, তবে একটা ওভারঅল গাইডলাইন মূলক ওই ক্লাস থেকে যা যা প্রয়োজন, হ্যাঁ, তার সবকিছুই পেয়ে যাবেন। সেটা বই থেকেও দেখাতে পারেন ভাইয়া পুরা, বা নিজেদের মতন করে নিজের নোটটা করেছেন সেই নোটেও দিয়ে দিতে পারেন। ঈদ মোবারক। ওকে ভাইয়া, ঈদ মোবারক। আজকের মতো শেষ করে দেন স্যার। ঠিক আছে ভাই, আল্লাহ হাফেজ ভাইয়া। 1.5 ঘন্টা বেশি নিয়ে নেই, ঠিক আছে ভাই। আর আরেকটা বিষয় একটু বলি, শেষ মুহূর্তে একটা মানে কি একটু রুক্ষ মানে হাসি মুখে শেষ করতে চাইছিলাম, তারপরে একটা কথা বলতে হয়। অনেকে একটা বিষয় নিয়ে খুব ইয়ে করেন, সেটা হচ্ছে যে ভাইয়া এই ক্লাস এইভাবে না, ভাইয়া ক্লাস ওইভাবে নেন, ভাইয়া এইটা ভাল লাগে নাই, ভাইয়া ওইটা কম, ভাইয়া এইটা হইলে ভালো হয়, ডিজিটাল বোর্ডে ভালো হয়, তারপরে এইটা করতে হবে। মানে ক্লাসের আপনারা ক্লাসে আসলে মূলত খেয়াল করবেন কোনটা, হ্যাঁ, এটা একটু বলছে এই কারণে যে আমরা বর্তমানে সবাই চাই হচ্ছে চাকচিক্য। ক্লাসের কোয়ালিটি বলতে আমি ক্লাসের পড়ানোর বিষয়টাকে বলছি, হ্যাঁ। আমরা বাইরের চাকচিক্য, বাইরের কোয়ালিটিটাকে বেশি দেখতে চাই, যে ভাইয়া ডিজিটাল বোর্ডে ক্লাস নেন, ওইটাতে ক্লাস নেন, হ্যাঁ, এগুলো করতে পারলে ভালো ভাই, আমি বলছি না, এটা করতে পারলে অবশ্যই ভালো, কিন্তু মানে আপনাদের নজর থাকবে ভাইয়ারা ক্লাসে মূলত আপনাদেরকে কি দিতে চাচ্ছেন সেইটার প্রতি বেশি মনোযোগ দেওয়ার চেষ্টা করবেন, হ্যাঁ। আমার ক্লাস থেকে আপনার পাওয়ার বিষয়টা কি, সেইটা আপনি যথাযথভাবে পেয়েছেন কিনা সেটা দেখবেন, হ্যাঁ। আর ভাইয়াপুরা যখন ক্লাস নেবেন ওনারা কিন্তু ভালো জানেন যে আপনাদের জন্য কোনটা বেশি ইফেক্টিভ হবে, কতক্ষণ ক্লাস নিলে সেটা ভালো হতে পারে, হ্যাঁ, কি দিলে সেটা ভালো হতে পারে। আপনাদেরকে একটা বাসায় করতে বলছেন, নিজে না দিয়ে কেন দিতে বলছেন সেটা কিন্তু ওনারাই ভালো জানেন। প্রথমেই যেমন ক্লাস শুরু করার পরে কিছুদিন পরে কেউ কেউ বলবেন কি যে ভাইয়া প্রশ্ন বিশ্লেষণের ক্লাসগুলো এত নিচ্ছেন কেন, মূল ক্লাস শুরু করে দেন। তো প্রশ্ন বিশ্লেষণের ক্লাসগুলো আসলে কেন প্রয়োজন সেটা ভাইয়া আপু আমরা জানি বলেই কিন্তু ক্লাসগুলো প্রথমে রাখছি, নয়তো কিন্তু আমরা রাখতাম না, হ্যাঁ। এই জন্য আপনাদের যদি কোনো মন্তব্য থাকে, প্রশ্ন থাকে, জানার থাকে, জিজ্ঞাসা থাকে, অবশ্যই আপনারা বলবেন। আপনাদের প্রত্যেকটা প্রশ্ন, মন্তব্য, জিজ্ঞাসা যা যা আছে সব আমরা ইতিবাচক ভাবে নিব, আপনাদের সাথে আমাদের সাথে শেয়ার করবেন, আপনাদের সাথেও আমরা বিষয়গুলো নিয়ে শেয়ার করব। তবে মূল আলোচনার বাইরে গিয়ে, হ্যাঁ, শুধু হাকা উল্টাপাল্টা বিষয় নিয়ে মানে 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 কি বলা যেতে পারে যে অনেকে উল্টাপাল্টা বিষয় নিয়ে অতিরিক্ত চিন্তা করেন,
আবার অনেকে উল্টাপাল্টা বিষয়গুলোকে বেশি মনোযোগ দিয়ে পড়ার সাথে কোনো কানেকশনই থাকে না, আবার অনেক সময় গ্রুপটাকে গার্বেজ বানাই ফেলেন, হ্যাঁ, বা অন্য মনোসংযোগ নষ্ট করে দেন। ইভেন টিচার যিনি ক্লাস নিচ্ছেন, হ্যাঁ, ওই টিচারের মানে ক্লাস নেওয়ার ক্ষেত্রেও আপনারা বিঘ্নতা ঘটান। এই ধরনের কাজগুলো ভাই অনুগ্রহপূর্বক কেউ করবেন না। হ্যাঁ, মানে আমি আমার কথা বলাটা একটু খারাপ দেখাতে পারে আপনাদের কাছে, কিন্তু এইগুলা হইলে কি শুধু আমাদের না, প্রত্যেকেরই কম বেশি সমস্যা হয়। এই জন্য আমরা যখন ক্লাসে আসবো আমরা চেষ্টা করব প্রত্যেকে একটু সহযোগিতাপূর্ণ আচরণ করার। হ্যাঁ, আমার একটা কথাই যেহেতু কোনো টিচার বা আমার একটা কথাই কোনো বাকি কেউ, হ্যাঁ, বা আমার কোনো একটা আচরণে ওভারঅল পরিবেশটা যাতে নষ্ট না হয়, এই বিষয়গুলো একটু মেনটেন করার চেষ্টা করব। এইগুলাও কিন্তু আপনার এই যে বিসিএস প্রস্তুতি নিচ্ছেন না, এটার ক্ষেত্রে এগুলোও কিন্তু সমানভাবেই প্রযোজ্য। মানে এগুলো এখন থেকে আপনাকে আয়ত্ত করা শিখতে হবে। আপনি কোনো এক জায়গায় গিয়ে কিভাবে কথা বলবেন, কিভাবে পরিবেশ মেনটেন করবেন, কিভাবে আরেকজন মানুষকে সম্বোধন করবেন, হ্যাঁ, একটা পাবলিক প্লেসে গিয়ে কিভাবে আপনার আচরণটা মানে এক্সাক্ট কিভাবে কিরকম হবে, এই বিষয়গুলোও কিন্তু অবশ্যই আপনার কোথাও না কোথাও কাজে লাগবে। দেখবেন কোথাও এমন একটা খারাপ অভ্যাস করে ফেলছেন, ভাইবা বোর্ডে গিয়ে হঠাৎ করে আপনার মুখ দিয়ে এরকম কিছু একটা বের হয়ে গেছে, ওই একটা কারণে আপনি বাদ পড়ে গেছেন। এই জন্য এখন থেকে আমরা প্রত্যেকেই একটু সহযোগিতাপূর্ণ আচরণ করার চেষ্টা করব এবং প্রত্যেকটা পরিবেশ যে জায়গায় যেরকম ভাবে মানে যে বিহেভিয়ারটা আসলে করা দরকার, হ্যাঁ, সেটা মাথায় রাখার চেষ্টা করব। ঠিক আছে? আচ্ছা, হ্যাঁ, এই কথাগুলো বললাম কি জন্য ভাই, এর আগে যে আমরা বিভিন্ন সময় ব্যাচ পড়াইছি না, মানে আপনাদের মধ্যে অনেকে অনেক মতভেদে ভাগ হয়ে যান। কিছুদিন পরেই দেখা যাবে মানে আপনারা বিভিন্ন ভাগে ভাগ হয়ে যাবেন। কেউ কেউ বলবেন ভাইয়া এইটা দেন, ভাইয়া এটা করা যাবে, ভাইয়া ওইটা করা যাবে না, এটা করা যাবে না। তো ভাই আমরা তো আপনাদের জন্য মানে কি করা যাবে না করা যাবে এইগুলো তো মাথায় রেখে আপনাদের জন্য ক্লাসটা শুরু করছি, তাই না? তো আপনাদের যদি মনে হয় যে ভাই এটা করলে কি ভালো হতো না, দেখেন এই কথাটাও কিন্তু এরকম ভাবে বলা যায় যে ভাই এটা করলে কি ভালো হতো না ভাইয়া, আমরা তো মানে এরকম বলতে পারতেন ভাই আমরা তো নতুন, তবে আমার এরকম একটা চিন্তা আসছিল, ভাই এটা কি করা যেতে পারে। হ্যাঁ, দেখেন এইটা বলা একরকম, আর ভাইয়া এইটা করেন, ভাইয়া ওইটা করেন, ভাইয়া ওর কথা শোনার দরকার নাই, হ্যাঁ এইটা করেন। অনেক সময় দেখা যাচ্ছে কাউকে একটা গালি দিয়েই বসলেন। তো এইগুলো তো ভাই মানে মানে কি দেখা, এগুলো তো আসলে ভালো কিছু না। হ্যাঁ, এই জন্য এখন থেকেই একটু চেষ্টা করেন একটু বিনয়ী হওয়ার, হ্যাঁ, বা যে কথাগুলো বললাম আর কি ওই বিষয়গুলো একটু মেনে রাখার চেষ্টা করেন। তাহলে প্রত্যেকটা জায়গায় শুধু ক্লাস না, মানে বাহ্যিক জীবনে আমরা প্রত্যেকটা জায়গায় ইনশাল্লাহ ভালো কিছু করতে পারবো। ঠিক আছে ভাই, তাহলে আজকের মতো আমরা শেষ করে দিই। হ্যাঁ, যদি কারো কোনো প্রশ্ন জিজ্ঞাসা বা কিছু থাকে তাহলে আমাদের ফেসবুক পেজ আছে ক্যাডার বিসিএস কে, আর এখানে মেসেজ করেন, ওইখানে মেসেজ করলে আমরা সবকিছু আপনাদেরকে জানাই দেওয়ার বা অ্যান্সার করার চেষ্টা করবো। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আজকের মতো এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।